বেলা 11টা। কোলাহলে ভরপুর ক্যান্টিনের এক কোনায় আড্ডায় মশগুল 5 মানব মানবী। ইন্টার প্রথম বর্ষ অতিক্রম করে দ্বিতীয় বর্ষে উঠতে পেরে তারা বেজায় উচ্ছ্বাসিত। এখন থেকে তাদেরও জুনিয়র আছে। আহা, সিনিয়র হওয়ার মজাই আলাদা। মামা, 4টা সমোসা দেও তো। মেলি কণ্ঠের আওয়াজ শুনে ফিরে তাকালো নুহাস। হ্যাংলা পাতলা গড়নের প্রথম বর্ষের একজন মেয়ে। তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল সে। মেয়েটা চলে যেতেই সে টেবিলের উপর হাত দ্বারা তবলা বাজিয়ে খুশি খুশি আওয়াজে গাইল, হায় কচি মাইয়া দেখিয়া পরাণ গেল জুড়াইয়া। গান গাইতে দেরি, কিন্তু নুহাসের পিঠে কিল পড়তে দেরি নেই। ধুম করে কিল মেরে নিজে নিজের হাত চেপে আর্তনাদ করে উঠল তোহা। আহ নুহাস, এটা শরীর না অন্য কিছু। উফ, আমার হাত। কলার উঁচিয়ে বেশ ভাব নিয়ে বসল নুহাস। তোহার নাকের ডগায় চশমাটা ভালোভাবে ঠেলে দিয়ে বলল, জানিস যে তোর এই পুঁটি মাছের মতো শরীরের হাতের মারগুলো আমার বাঁকা করতে পারবে না। তবুও কেন শুধু শুধু নিজের এনার্জি লস করিস বলতো? চারানা চোখকানা। খবরদার, উল্টা পাল্টা নামে ডাকবি না বলে দিলাম। আর মার বোন তো কি অ্যাপ্রিসিয়েট করবো এইভাবে মেয়েদের রিপ্রেজেন্ট করার জন্য? লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি প্রিজিং করেছি? এত বড় অপবাদ তুই আমাকে দিতে পারলি কানা বুড়ি? একটা বারো আমার নিষ্পাপ মায়াবতী থুকু মাসুম চেহারাটা চোখে পড়লো না তোর? এতটা হৃদয় ছাড়া তুই? হৃদয় ছাড়া? হার্টলেস। ধ্যাত। মুখ বাঁকিয়ে অন্য পাশে ফিরে বসলো তোহা। নুহাসের অবশ্য তোহার রাগ ঝগড়া নিয়ে কোনো কালাই কোনো মাথা ব্যথা ছিল না, আজও নেই। টেবিলে অবস্থানরত বাকিদের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো নুহাস। সাফরিনের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে সাইরি। এই মেয়ের আর কাজ নেই। জেগে থাকলে বকবক করবে, আর একটু টায়ার্ড হলেই ঝিমোবে। সাফরিন নোট বানাতে ব্যস্ত। অন্যদিকে গালে হাত দিয়ে উদাস ভঙ্গিতে বসে রয়েছে নাজরাত। তার কি হয়েছে জানা নেই নুহাসের। তার একটাই ভয়, এই বুঝি নাজরাত ব্যাগ গুছিয়ে সবাইকে তাড়া লাগালো ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে। তার একটাই যেন ক্লাস, এই কলেজের পরিসংখ্যান। কি ছাতার মাথা বুঝে আল্লাহ মালুম। এসব ক্লাস ফ্লাস করার কোনো কালেই কোনো ইচ্ছে নেই তার। পরীক্ষার হলে বসে আশেপাশে তাকিয়ে পাশ করতে পারাটাই তো গর্বের ব্যাপার। নুহাস আর তোহার সাময়িক ঝগড়ায় যে এরা এভাবে আড্ডা থেকে নিজেদের বঞ্চিত করে ফেলবে তা আজ নতুন নয়। প্রথম প্রথম এদের ঝগড়া থামাতে থামাতে ক্লান্ত হয়ে পড়তো বাকিরা, কিন্তু এখন নুহাস আর তোহার ঝগড়াটা অতি স্বাভাবিক বিষয় সবার কাছে। বরং ঝগড়া না করাটাই অস্বাভাবিক। প্লেটে করে সিঙ্গারা আর চা নিয়ে হাজির হলো আয়ান এবং ফায়াজ। খেতে খেতে আবারও জমে উঠল আড্ডা। ঘুমো ঘুমো চোখে হাই তুলে গালে হাত ঠেকিয়ে একটু একটু করে চায়ের কাপে চুমুক দিচ্ছে সায়েরি। তখনই শোনা গেল তাদের ক্লাসমেট অর্থির কণ্ঠ। শায়রি, ফার্স্ট ইয়ারদের নবীনবরণ অনুষ্ঠানের জন্য পারফরমেন্স লিস্টে তৈরি করেছে অনার্স সিনিয়র আর টিচাররা। তুই না গান গাইবি বলেছিলি? ইচ্ছে করছে না। শায়রির ক্লান্ত গলার জবাব শুনে তাকে ধমকে উঠল নুহাস। ওই মাইয়া, ইচ্ছা করছে না মানে কি? হ্যাঁ, এমনিতে হুদাই গান গেয়ে আমার কানের পর্দা পাতলা করে ফেলছো, এখন গাইবি না কেন? অর্থি তুই যা তো, আমরা আসছি। এই 3 ফুট 2 ইঞ্চি আজ কি করে গান না গাই আমিও দেখব। নুহাসের কথা মতো পোষণ করলো সকলে। গাল ফুলিয়ে তপ্ত শ্বাস ফেললো শায়রি। ব্যাগ কাঁধে ঝুলিয়ে হেলে দুলে পা বাড়ালো অনার্স ভবনের দিকে। যেতে যেতে এক প্যাকেট চিপসও কিনে নিল। এই চিপস নামক বস্তুটা মুখে না পড়া অবধি তার যেন দিনই শেষ হয় না। অনার্স ভবনের বিশাল হল রুমে সিনিয়র কিছু ছেলে মেয়ে লিস্ট করছে সব পারফরমেন্সদের। শায়রি অনেক উকিঝুঁকি মেরে চিপায় চাপায় পড়ে শেষমেশ পৌঁছাতে সক্ষম হলো সিনিয়রদের সামনে। তাকে দেখে হাসলো নীতি। অনার্স ফাইনাল ইয়ারের এই মেয়েটা একটু বেশি পছন্দ করে শায়রিকে। সে হাসি মুখেই বলে ওঠে, আরে চিপস কন্যা যে, আজ কি করে এমুখ হলে? নিধির কাঁধ অব্দি সিল্কে চুলগুলোতে হাত বুলিয়ে শায়রি দুষ্ট কণ্ঠে প্রতিউত্তর করলো, যেখানে তোমার মতো সুন্দরীর দর্শন পাওয়া যায় সেখান থেকে আমি কি করে মুখ ফিরিয়ে রাখি বলো তো? শায়রির বলার ভঙ্গি দেখে হেসে ফেললো নীতি। শায়রি গালে আলতো চাপড় মেরে বলল, দুষ্টু। নীতির পাশ থেকে তার বন্ধু রায়ান উঠে এসে এক হাতে কাঁধ জড়িয়ে ধরল নীতির। শায়রির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, তুমি ভুল নাম্বারে ডায়াল করেছো পিচ্ছি আপু। এই নাম্বারের মালিক অনেক আগে থেকেই অন্য দিকে সংযুক্ত আছেন। অনুগ্রহ করে অন্যদিকে গিয়ে নতুন নাম্বার খোঁজুন। নীতি শায়রি দুজনেই খিলখিলিয়ে হেসে উঠল রায়ানের কথা শুনে। হাই বেঞ্চে বসে শায়রি ব্যস্ত ভঙ্গিতে বলল,
আমার এত বেকার সময় নেই ভাইয়া। আপনার সম্পদ আপনিই রাখুন। আপাতত গাড়ি লিস্টে আমার সুন্দর নামখানা অ্যাড করলে ধন্য হব আমি। ঠিক আছে, আমি অ্যাড করছি। অনুষ্ঠানের তো মাত্র 2 সপ্তাহটাই বাকি, তাই আজ থার্ড পিরিয়ড থেকে রিহার্সাল শুরু করব। চলে এসো, কেমন? ঠিক আছে আপু, আমি আসি তাহলে। আরে দোস্ত, বলবি তো কি হয়েছে? মুখটা এমন 10 মণ ভারী করে রেখেছিস কেন সকাল থেকে? তোহার কথায় চুপসে থাকা মুখখানা আরো চুপসে গেল নাজরাতের। অসহায় কণ্ঠে সে জানালো, বাসায় প্রপোজাল এসেছে। নাজরাতের কথা শুনে সবাই একটু সরে বলল, ও। ওহ মানে? আমার বিয়ের কথা চলছে আর তোরা বলছিস ওহ? নুহাস মুখ বাঁকিয়ে জবাব দিল, এতে আর এমন কি, প্রতি মাসেই তো কোনো না কোনো প্রপোজাল আসতেই থাকে। আজ অবধি দেখলাম না একটাও সিরিয়াসলি নিতে। বিয়ে শাদি করতেছিস না, হুদাই নিজের সাথে সাথে আমাদেরও প্যারা দিতেছিস মাইয়া। ফুঁসে উঠে নাজরাত টেবিলে রাখা বই দিয়ে ধুম করে মারে নুহাসের বাহুতে। নাজরাতের রাগ দেখে বাকিরা মিটিমিটি হাসছে। সবার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে নাজরাত ফের বলছে, আব্বুর সাথে বাবাকে কথা বলতে শুনেছিলাম। আব্বু টিকিট করেছে শুনেছি বাড়ি আসবে বলে। কেউ সরাসরি না বললেও আমি জানি কেন আসছে। আমি বুঝতে পারছি না কিছু। কয়েক মাস পর এসএসসি, এর মাঝে এসব। হতবাক নয়নে সবাই তাকিয়ে রইল নাজরাতের দিকে। ব্যাপারটা যে এমন সিরিয়াস তারা বুঝতেই পারলো না। শায়রি নাজরাতের পাশে বসে এক হাতে জড়িয়ে ধরল ওকে। কখন থেকে চলছে এসব? আম্মুর কাছে তো ফুপিকে এই ব্যাপারে কিছু বলতে শুনলাম না। আমাকেও কিছু বলিসনি তুই? এই সপ্তাহ থেকেই চলছে। ভেবেছি প্রতিবারের মতো এটাও চাপা পড়ে যাবে, কিন্তু শুনেছি পরশু দেখতে আসছে। তপ্ত শ্বাস ফেলল সকলে। কারো মুখে কিছু বলার ভাষা নেই। শায়রির হাতের উপর মাথা রেখে চোখ বুঝল নাজরাত। কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর শোনা গেল তার কাতর কণ্ঠস্বর, আমি এই বিয়েটা করতে চাই না দোস্ত, প্লিজ কিছু কর। কিছুক্ষণের জন্য থমকে গেল 5 মানবীর চলমান হৃদস্পন্দন। তোহার শায়রি দুদিক থেকে শক্ত করে জড়িয়ে ধরল নাজরাতকে। নুহাসের মতো হাস্যোজ্জ্বল ছেলেটাও চুপসে গেল বান্ধবীর কাতর কণ্ঠে। তোহা নাজরাতের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বারবার একটা কথাই আওড়াতে লাগলো, দেখতে আসবে বলেছে বলে কি বিয়ে হয়ে যাবে নাকি পাগলি? কেন এত চিন্তা করছিস? তোহার কথা না নাজরাতের কর্ণগোচর হয়েও যেন হলো না। আগের মতোই নির্বিকার চিত্তে চোখ বুজে রইল সে। চাইরি অসহায় মুখ করে তাকালো বন্ধুদের দিকে। ওর তাকানো দেখে নুহাস চট করেই বলল, ওই ব্যাটার ইনফরমেশন আছে তোর কাছে? সোজা হয়ে বসে মাথা নাড়ালো নাজরাত, অর্থাৎ নেই। উত্তর শুনে মুখ বিকৃত করে ফেলল নুহাস। শালার আজকাল প্রপোজাল আসার আগে মেয়েরা নিজের বায়ো কালেক্ট করে রাখে, আর তুই কিচ্ছু হইতো না তোদের দ্বারা। মুখ কুচকে ফেলল নাজরাত। নুহাসকে কিছু বলতে যাবে তার আগে আয়ান জানতে চাইল, তুই কি ছেলের নামটাও শুনিসনি কারো মুখে? কি করে, কোথায় থাকে? নাথিং। নাজরাত একটু ভেবে জবাব দিল, 1 মিনিট। ছোট আমি মজার ছলে ছেলের বায়ো আমাকে দিয়েছিল, রাগ করে আমি দেখিনি। থাকবে হয়তো মোবাইলে। বলতে বলতে ব্যাগ থেকে মোবাইল বের করে খোঁজ লাগালো সে, এবং পেয়েও গেল সঙ্গে সঙ্গে। হাতের মোবাইলটা আয়ানের দিকে বাড়িয়ে দিতে দিতে তার চোখ গেল মোবাইল স্ক্রিনে ক্যান্ডিডেট প্লেসে গোটা গোটা অক্ষরে লেখা সাদমান শাহরিয়ার সাদিফ নামটার দিকে। নাজরাতের বাড়িয়ে দেওয়া মোবাইলটা আয়ান নেয়ার আগে এক প্রকার কেড়ে নিল নুহাস। গভীর মনোযোগ দিয়ে তাকালো স্ক্রিনে। সাদমান শাহরিয়ার সাদিফ, গোটা বংশের নাম নিজেই লইয়া বইসা আছি। এই ব্যাটার সাথে তোর বিয়া হইলে তো তুই তোর বাচ্চার নামটাও খুঁজে পাবি না রে দিনরাত। পাইলেও 3 দুগুণে 6খানা লাগায় লাগবি। তখন আমাকে ভবিষ্যতের কি হবে? আমরা কি বাচ্চা কাচ্চা পয়দা করব না? না, এই বিয়ে ক্যান্সেল। কপাল চাপড়ালো নাজরাত। বাকিরাও হতাশাজনক শ্বাস ফেলল। ছেলের নামটা পড়তে এই কাহিনী? পুরো বায়ু দেখে আজ ছেলের 14 গোষ্ঠী উদ্ধার করেই ছাড়বেন, এতে কোনো সন্দেহ নেই। ভাবুক চিত্তে সকলে তাকিয়ে রইল নুহাসের দ্বিতীয় প্রতিক্রিয়া দেখার আশায়। সাথে সাথেই চেঁচিয়ে উঠল নুহাস, কস কি মামা, মাত্র 26 বছর এই ছেলের, কচি বাচ্চা বিয়ে করিয়ে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম দুনিয়া ল্যান্ড করার প্রসেসিং কেমনে করব জানে নাকি এই নাদান বাচ্চা? এখনো নাক টিপলে ম্যা ম্যা করবে। না, এই বিয়ে ক্যান্সেল। খানিক থেমে আবারও বলল, ওহো, বড় পোলা, আবার আরেক নাদান ভাইও আছে দেখি, অনার্স 2nd ইয়ারে পড়ে। যাক, তোর কপালে কোনো শাকচুন্নি মানে
নন্দিনী নাই, এই দিক দিয়ে বিয়ে করে তুই শান্তি পাবি। ওকে, বিয়ে ফিক্সড। একটু থেমে আবারও বলে ওঠে, এইটা কিটা? বিএসসি করেছে? ওলা তো দেখি সফটওয়্যার ইঞ্জিনিয়ার রে, দিনরাত জব করে দেখছি। শপিংয়ের টাকা থেকে আমারেও কিছু ধার দিস গো বন্ধু। আমি তো জিগরি দোস্ত, মালুম রাখিস। তুই কলিজা দিতে বললে আমি কলিজার লাইন লাগাই দিব তোর সামনে। যত মুরগির জান যায় আমি নিব। এত বিশাল হৃদয়ের একটা বন্ধুর সাথে পাঠানগিরি থুক্কু পাষাণগিরি তুই করতে পারবি না দোস্ত, আমি জানি। আই লাভ ইউ টু। খপ করে হাত থেকে মোবাইল কেড়ে নিল নাজরাত। দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে তাকালো নুহাসের দিকে, যেটা দেখে আশেপাশে চোখ বুলিয়ে বুকে থুতু দিল নুহাস। এমন করে থাকোস কে? আমার সফট হার্টের দিলে ডর লাগে না বুঝি? নাজরাত দাঁতে দাঁত চেপে বলল, ইচ্ছে তো করছে কাছে চিবিয়ে ফেলি তোকে। আমি বলেছি বিয়ে কিভাবে ভাঙবো আইডিয়া দে, তা না তুই একবার বিয়ে ক্যান্সেল আবার বিয়ে ফিক্স, কি সব লাগিয়ে রেখেছিস? আবে ওই পয়েন্টেই তো আইতেছিলাম। বায়ো না দেখে আইডিয়া দিতাম কেমনে? বেটা যদি পুলিশ টুলিশ হয় তখন দেখা যাইব বিয়ে ভাঙার দায়ে দ্য হ্যান্ডসাম নুহাস শিকদার লকআপে বন্দি। তখন মাইয়াগো কি হইব কত দেখি। এই হ্যান্ডসাম পোলারে না দেখতে পাইয়া তারা তো ক্রাসীনতায় ভুগতে ভুগতে ইন্নালিল্লাহ হইয়া যাইব রে। নুহাসের মাত্রাতিরিক্ত কথায় বিরক্ত সকলে। নাজরাত যেন ভুলেই গেল একটু আগের মন খারাপ। হাত জাউর করে সে নুহাসের উদ্দেশ্যে রাগী কণ্ঠে বলে, মাফ চাই ভাই, ভুল হয়েছে তোর কাছে সলিউশন খুঁজে। আল্লাহর ওয়াস্তে বন্ধ কর তুই এই ননস্টপ রেডিও। যা কইরা দিলাম মাফ। এবার ফোনটা এদিকে দে। নুহাস এখন সিরিয়াস। পোলার নাম্বার দেওয়া আছে এখানে। ফোন কইরা যে দেখা করবি কাল লাঞ্চে। নুহাসের কথা শুনে হতবাক হয়ে গেল সকলে। আয়ান ধমকে উঠল, পাগলা হয়ে গিয়েছিস? এই ছেলের সাথে দেখা করবে নাজরাত? আরে একা দেখা করতে কইছি নাকি? আমরা আসি কেন তাহলে? শোন, তুই ফোন দে। পরশু না দেখতে আসার কথা তো কাল আমরা সবাই গিয়ে বেটার সাথে রেস্টুরেন্টে মিট করব। তুই ইনিয়ে বিনিয়ে বলবি নি যে বিয়ে করবার মুড এখনো তোর জন্মায় নাই। বেটা যদি তোরে দেখা পটে যাই তাহলে আমরা মিলে ট্রিট নিব 10-12 হাজারের। তখন দেখবি টাকা বাঁচাতে হইলেও এই বেটা বিয়ে করতো না। ফেল ফেল করে সবাই তাকিয়ে রইল নুহাসের দিকে। নাজরাত ঠোঁট কামড়ে তাকিয়ে রইল মোবাইল স্ক্রিনে। আইডিয়াটা খারাপ না, কিন্তু কেন যেন ভয় ভয় লাগছে তার। প্রশ্নবিদ্ধ চোখে সে তাকালো শায়েরির দিকে। চোখের ইশারায় শায়েরি নিজেও সম্মতি জানালো। সবাই যখন একত্রে থাকবে তাহলে ভয়ের কোনো কারণই নেই। লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করলো নাজরাত। সবার দিকে তাকিয়ে আবারও জানতে চাইল। ফোন করি তাহলে? সম্মতিসূচক মাথা নাড়ল সকলে। নাম্বার ডায়াল করে কল দিল নাজরাত। ফোনটা লাউডে দিয়ে টেবিলের উপর রাখলো। রিং হচ্ছে। অস্থির অস্থির লাগতে শুরু করলো নাজরাতে। 4বারের মতো রিং বাজছে। কলটা কেটেই দিবে এমন সময় হুট করেই কল রিসিভ হলো। সাথে শোনা গেল ওপাশ থেকে খুবই নমনীয় এক পুরুষালী কণ্ঠস্বর। হ্যালো। নিঃশ্বাস আটকে আসলো নাজরাতের। গলা দিয়ে যেন কথা বের হচ্ছে না। নুহাস চোখ গরম করে তাকালো নাজরাতের দিকে। শায়েরি ধাক্কাধাক্কি শুরু করলো। ওপাশ থেকে আবারও হ্যালো বলতে নম্র কণ্ঠে সালাম দিল নাজরাত। সালামের জবাব নিয়ে পুরুষটা জানতে চাইল, কে বলছেন? আপনি সাদমান শাহরিয়ার বলছেন তো? জি, আমি সাদমান শাহরিয়ার। আপনি কে বলছেন? আমি নাজরাত। ওপাশ থেকে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর জানতে চাইল, কোন নাজরাত? বন্ধুটির দিকে তাকিয়ে ইশারায় জবাব চাইল নাজরাত। ফারাজ ইশারা দিল। সে অনুযায়ী বলল, যাকে আগামী পরশু দেখতে আসবে বলে কথা দিয়েছে আপনার ফ্যামিলি। আবারও কয়েক সেকেন্ডের নীরবতা। নাজরাত বিরক্ত হয়। কি এত ভাবছে এই ছেলের? ও, আপনি বলছেন। দুঃখিত, নামটা আমার মনে ছিল না। কিছু কি বলবেন আপনি? রাগে দাঁতে দাঁত পিষে নাজরাত। কেমন অভদ্র লোক। সোজা মুখের উপর বলছে কিনা নাম মনে নেই। আর কথা বলার ছিল বলেই তো ফোন দিয়েছে। খুশ গল্প করতে তো দেয়নি। নিজের রাগকে নিয়ন্ত্রণে রেখে জবাব দিল সে, আসলে আমি কাল আপনার সাথে দেখা করতে চাইছি, যদি আপনি ফ্রি থাকেন তো। ওকে, আমি কাল লাঞ্চ টাইমে ফ্রি আছি। আপনি বলুন, আপনি কোথায় দেখা করতে চান? নুহাস দ্রুত খাতায় রেস্টুরেন্টের নাম লিখে এগিয়ে দিল নাজরাতের দিকে। সেই অনুযায়ী রেস্টুরেন্টের ঠিকানা দিল নাজরাত। ওকে,
দেন সি ইউ টুমোরো মিস নাজরাত। আল্লাহ হাফেজ। খট করে কল কেটে গেল। হতবাক নয়নে নাজরাত তাকিয়ে রইল ফোনের দিকে। অয়েস সন্তুষ্ট গলায় আওড়ালো, এই অভদ্র লোকটাকে তো বিয়ে করার থাকলেও করবো না, মুখের উপর কল কেটে দিল, আমার কিছু বলার অপেক্ষাও করলো না। হাউ ম্যানার্সলেস। 3টা ক্লাস শেষ করে রিহার্সাল করার জন্য অনার্স ভবনের দিকে চলল শায়েরি। সাথে নাজরাত, তোহা এবং সাফরিন। আশেপাশে আরো কয়েকজন মেয়ে আছে। কথা বলতে বলতে মাঠ পেরোচ্ছিল 4 বান্ধবী। হঠাৎ কানে আসলো ফার্স্ট ইয়ারের 2জন মেয়ের কথোপকথন। দেখ দেখ, ওনার কথা বলেছিলাম সেদিন, কি সুদর্শন এই ছেলে, যেমন আকর্ষণীয় বডি, তেমনই অ্যাটিটিউড, তেমনই চেহারা, হাইট, উফ, আমি তো ফিদা। কৌতূহলবশত ফিরে তাকালো 4 জনই। ধোয়া উড়িয়ে গেটে দিয়ে ঢুকলো একটা কালো রঙের বাইক। শাড়ির মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসলো একটাই নাম, সাফওয়ান ভাই। ডার্ক ব্রাউন শার্ট আর হোয়াইট গাভার্ডিং প্যান্ট পরিহিত বাইক চালকের দিকেই আটকে রইল মেয়েদের মুগ্ধ নজর। দুধ ফর্সা শরীরে যেন ব্রাউন শার্টখানা ফুটে উঠেছে। বাতাসের তালে তালে উঠতে থাকা তার কালো সিল্কি চুলগুলো ভীষণ আকর্ষণীয় দেখাচ্ছে রোদের ঝলকানিতে। প্রথম বর্ষের মেয়েদের লোভাতুর দৃষ্টি যেন গিলে খাচ্ছে তাকে। পার্কিং লটে বাইক থামিয়ে বাইক থেকে নেমে দাঁড়াতে মেয়েগুলোর দৃষ্টিগোচর হলো সুদর্শন পুরুষটার বলিষ্ঠ দেহখানা। কোনই অবধি গটিয়ে রাখা শার্টের হাতা ফেটে যেন বেরিয়ে আসতে চাইছে তার পেশি বহুল বাহু। প্রায় 6 ফুট মতো লম্বা মানবটার এই ঘায়েল রূপে মেয়েগুলো পারছে না এক্ষুনি তার গলায় ঝুলে পড়তে। তোহা, সাফরিন, নাজরাত এবং শাহেরি চোখ ফিরিয়ে নিল। গোপনে দীর্ঘশ্বাস ফেলল বেশ কয়েকটা। এসব যেন বহুদিনের জানা তাদের। 4 জনই নিঃশব্দে পা ফেলল অনার্স ভবনের দিকে। রিহার্সাল রুমে গিয়ে দরজার পাশাপাশি বেঞ্চে হেলান দিয়ে দাঁড়ালো তারা। তোহা বলল, দেখলি, সাফওয়ান ভাইয়ের উপর আবারও কিছু সস্তা জিলি চিপকানোর ফোন দিয়ে আসছে। তার কথায় নাজরাত হেসে জবাব দিল, এখনো তো মাত্র কয়েক মাস পার হলো তারা কলেজে এসেছে, এতে এই অবস্থা, না জানি সাফওয়ান ভাইয়ার কপালে আরো কত কি আছে। দুজনের কথা শুনে বিরক্ত হলো শায়েরি। মুখ কুচকে বলল, এখনো তো বাইরে থেকেই দেখেছে, তাই এই অবস্থা। একবার যখন ওনার আসল দজ্জাল রূপটা সামনে না, তখন বুঝবে কে খাঁটি মধু আর কে চিনির ক্যারামেল। তার কথায় সাফরিন অবাক কণ্ঠে বলে, তুই ভাইয়াকে দাজ্জাল বলতে পারলি? শায়েরি ধীর কণ্ঠে জবাব দিল, কেন বলতে পারবো না? আমার এখনো মনে আছে গত বছর শিক্ষা সফরে উনি আমাকে থাপ্পড় মেরেছিল। ইনফ্যাক্ট তোদের সামনেই তো মেরেছিল। আমি তো জীবনেও ভুলবো না কত বড় দৈত্য দানবী লোক। শায়েরির কথা শুনতে থাকা 3 বান্ধবী হঠাৎ চুপসে গেল। তোহা আমতা আমতা করে বলে, হ্যাঁ, মনে আছে। এবার অফ যাবই। কেন অফ যাবো? নাজরাত খোঁচা মেরে বলে। শায়ু চুপ কর না প্লিজ। শায়েরি সেদিকে পাত্তা না দিয়ে আবারও একই সুরে বলে, কেন চুপ করবো কেন? হ্যাঁ, খারাপ লাগছে তোদের দ্য গ্রেটেস্ট সবার প্রিয় সাফওয়ান ভাইয়ের বিরুদ্ধে কথা শুনে? আমার কি মনে হয় জানিস, উনি না কোনো সাধারণ মানুষই নন, মঙ্গল গ্রহের এলিয়েন। উনি বাংলাদেশে পিকনিক করতে এসে এখানেই সেট আপ হয়ে গিয়েছে। নইলে এত বড় দামড়া ছেলে হয়ে সবার সামনে একটা মেয়ের গায়ে হাত তুললে ওনার বিবেকে বাঁধলো না এটা করতে? এ সাফা, তুই না আমার কথা মিলিয়ে নিস। উনি আঙ্কেল আন্টির ছেলে হতেই পারে না। ওনারা কত সুইট, মাশাআল্লাহ, একটা মেয়ে জন্ম দিয়েছে, সেও চিনির ডিব্বা। কিন্তু এই সাফওয়ান ভাই নির্ঘাত হসপিটালে কোনো এলিয়েনের বাচ্চার সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়ে। শায়েরির কথা শেষ করার আগে তার মুখ চেপে ধরল সাফরিন। ভরকে গেল শায়েরি। খেয়াল করে দেখলো নাজরাত, তোহা, সাফরিন 3 জনের চেহারা ভয়ে থতমত হয়ে আছে। অজানা আতঙ্কে বুকের ভেতরটা কেঁপে উঠল শায়েরির। তোহার ইশারা অনুযায়ী পেছন ফিরে তাকাতেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার। 5-6 হাত দূরত্বে শায়েরিদের অপোজিট বেঞ্চগুলোর পাশেই চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে সাফওয়ান। ভয়ে কলিজা লাফিয়ে উঠল শায়েরির। এই বুঝি সাফওয়ান এসে তার ঘাড় মটকে দিল। কিন্তু তার কল্পনা অনুযায়ী কিছুই হলো না। অতি স্বাভাবিক ভঙ্গিতে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে রইল সাফওয়ান। হাতে পারফরমেন্স লিস্ট, যেটাতে চোখ বুলিয়ে যাচ্ছে সে। একটাবারের জন্য চোখ তুলে শায়েরির দিকে তাকালো না যায়, যেন কোনো কথা তার কানেই যায়নি। সাফওয়ানের পাশে দাঁড়িয়ে আছে তার 3 বন্ধু বান্ধব, নীতি, রায়ান এবং মিহাদ। তাদের মুখেও থমথমে ভাব। বোঝাই যাচ্ছে বন্ধুর বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ কথাবার্তা তাদের পছন্দ হয়নি। নীতির সাথে চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিল শায়েরি। ব্যাগ হাতে চড়িয়ে পেরিয়ে পড়লো রুম থেকে। পেছন পেছন ছুটলো বাকিরাও।
যেতে যেতে সাফরিন এগিয়ে গেল সাফওয়ানের কাছাকাছি, নিম্ন স্বরে বলল, সরি ভাই, শায়েরি এত কিছু ভেবে বলিনি, প্লিজ ডোন্ট মাইন্ড। সাফওয়ান নিশ্চুপ, নীতি চোখের ইশারায় যেতে বলল সাফরিনকে। আরেক নজর সাফওয়ানের দিকে তাকিয়ে বেরিয়ে গেল সাফরিন। আয়ু দাঁড়া তো, দোস্ত এমন করছিস কেন? পেছন থেকে নাজরাত এবং তোহার এমন অনেক ডাক পড়লেও পাত্তা দিল না শায়রি। ক্যাম্পাসের পেছনে অবস্থিত দিঘির ঘাটে এসে বসলো, যেখানে আগে থেকে বন্ধুরা বসেছিল। শায়রি হন্তদন্ত হয়ে আসতে দেখে ফায়াজ বলল, কি হয়েছে সায়ু, তোকে এমন দেখাচ্ছে কেন? নাজরাত ধপ করে পাশে বসে জবাব দিল, কি আর হবে, কলেজের দ্য গ্রেটেস্ট হিরোর গোষ্ঠী উদ্ধার করে এসেছে তারই সামনে। নুহাস এই কথা শুনে চমকে উঠে বলে, কস কি মামা, সাফওয়ান ভাইরে বকুনি চকনি দিছস নি তুই? শায়রি ঠোঁট উল্টে জবাব দিল, পাগল হয়েছিস? ওনার চোখগুলো দেখলেই আমার বুক কেঁপে ওঠে। সামনাসামনি কিছু বলবে এমন কিছু কল্পনা করতেই তো গলা শুকিয়ে আসে আমার। তার কথা শুনে সাফরিন মুখ কুচকালো, থমথমে গলায় বলল, ও, তবুও এত কথা শুনিয়ে এসেছেন আপনি? থামতে বলেছি, কিন্তু ভাঙা রেডিওর মতো পটর পটর করে বেজেই যাচ্ছে তো বেজেই যাচ্ছে। শায়রি গাল ফুলিয়ে বলল, আমি জানতাম নাকি তোদের এলিয়ান ভাই কবে পেছনে এসে বসেছে? একটু হিন্ট তো দিবি। তোহা অবাক কণ্ঠে বলে, কত করে থামতে বলেছি, আর কি হিন্ট দিব? নাকি সাফওয়ান ভাইয়ের সামনে বলতাম যে সায়ু চুপ কর, তোর মুখের এত গুনগান ভাইয়া শুনে ফেলছে তো। তোদের কথায় বিশেষ পাত্তা না দিয়ে নুহাস শায়রির মাথায় চাপড় মেরে বলে, যাক, এতদিনে কামের কাম কিছু তো করলি তুই। জানোস তো, খালি ডিং ডিং করে ঘুরতে, চিপস খাইতে, আবুল তাবুল ভাবতে আর ঘুমাইতে। তোর জামাইয়ের কপালে দুঃখ আছে রে, 3 ফুট 2 ইঞ্চি। তার কথায় ফুঁসে উঠল শায়রি। আমাকে কোন এঙ্গেল থেকে 3 ফুটের মনে হয় রে তোর? আমার হাইট 5 ফুট 3, সেটা নিয়ে সমস্যা থাকলে আমার জামাইয়ের থাকবে, তুই নিজেরটা ভাব। বিকট আওয়াজে ফোন বেজে উঠল শায়রির। স্ক্রিনে নিতু আপু নামটা পড়তেই অপরাধ বোধে মুখ চুপসে গেল তার। হ্যালো, কোথায় তুমি শায়রি? রিহার্সাল তো শুরু হলো বলে। সরি আপু। যাকে বলার তাকেই তো বলো নাই, আমাকে শুনিয়ে কি হবে? তুমি জানো ওনাকে আমি ভয় পাই। আচ্ছা, আমাকে আবারও বকবে না তো যদি আগের মতো থাপ্পড়? রিল্যাক্স শায়রি, সাফওয়ান মোটেও এমন না যেমন তুমি ভাবো। হ্যাঁ, তোমার কথাই একটু গুমসুম হয়ে আছে, তবে যার তার কথা গায়ে মাখে না সে, জানোই তো। গুমসুম তো সে সবসময়ই থাকে, আজ অব্দি দেখিনি হাসতে। হাসি শব্দটাই হয়তো চেনে না তোমার বন্ধু। হয়েছে, আমার বন্ধুরার গুণগান না গেয়ে গান গাইতে এসো, অপেক্ষা করছি আমি। আসছি। কান থেকে মোবাইলটা সরাতে শায়রি খেয়াল করলো সবাই গোল গোল চোখ করে তাকিয়ে আছে তার দিকে। শায়রি অবাক কণ্ঠে বলে, এমন করে কি দেখছিস তোরা? নুহাস কপালে ভাঁজ ফেলে বলে, আজ অব্দি জীবনেও তো খেয়াল করস নাই আমার কি পছন্দ। আমি যে তোর এত হ্যান্ডসাম একখানা বন্ধু আছি, কখনো খেয়ালই করছস না। আমি খালি হাসি না কান্দি, কিন্তু সাফওয়ান ভাইরে এত গভীর থেকে নোটিশ করে রাখছস দেখি, ব্যাপার কি? নুহাসের এমন বাক্যে থতমত খেয়ে গেল শায়রি। হঠাৎ করে বন্ধুদের সামনে ভীষণ বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে গেল সে। ফায়েজ তাকিয়ে রইল তার মুখশ্রীর দিকে, অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো শায়রির মুখ থেকে দ্বিরুক্তি শোনার আকাঙ্ক্ষায়। শায়রি আমতা আমতা করে জবাব দিল, আমার আর কাজ নেই যে ওনার মতো একটা দৈত্য দানব ওনাকে নিয়ে ভাবতে যাব আমি। সে যদি পৃথিবীর শেষ ছেলেটাও হয়ে থাকে না, তবুও ফিরে তাকাবো না আমি তার দিকে। তার কথায় নাজরাত মেকি হেসে জবাব দিল, তুই যদি ভুলে গিয়ে থাকিস তবে আমি মনে করিয়ে দিই, ক্লাস 9-এ থাকতে সাফওয়ান ভাইয়ার উপর তুই কিন্তু হেপি ক্রাশ খেয়েছিলি সায়ু। তোহাও সায় জানিয়ে বলল, আই এগ্রি। ফায়েজ চট করে তাকায় শায়রির দিকে। আবারও বিব্রতকর অবস্থায় পড়ে শায়রি। কোনো রকমে অস্থিরতা ভাবটুকু দমিয়ে বিরক্তি কণ্ঠে বলে, সে অনেক পুরনো কথা, অবুঝ ছিলাম তখন, চিনতে পারিনি সেই সুদর্শন ছেলেটার আসল রূপ। সে যে একটা যমরাজ, যে জানে শুধু মানুষকে ধমকাধমকি করতে। আজ অব্দি দেখেছিস কখনো ওনাকে কারোর সাথে সুন্দর করে কথা বলতে? নিজেকে রাজা মনে করে উনি এই কলেজের টিচার, অব্দি তার ওপিনিয়ন মেনে চলে। মানলাম উনি একজন টপার, তাই বলে কি তাকে মাথায় তুলে রাখতে হবে নাকি? হ্যাঁ। আয়ান শায়রির মাথায় হাত দিয়ে বলে, বাপরে, এত রাগ কেন পুষে রেখেছিস পিচ্ছি? শায়রি গাল ফুলিয়ে জবাব দিল, উনি আমাকে যে থাপ্পড়টা মেরেছিল আমি আজীবন মনে রাখবো।
আর একদিন না একদিন এর শোধ আমি তুলেই ছাড়বো, দেখে নিস তোরা। এতক্ষণ নিশ্চুপ হয়ে থাকা সাফরিন এবার হতাশ কণ্ঠে বলে, আমিও আছি এখানে, একটু রহম কর তোরা। নুহাস মেকি হেসে জবাব দিল, তুই হলি গল্পের সাইড ক্যারেক্টার, থাকলেও চলবে না থাকলেও চলবে, তুই আপাতত সাইডে হাট। সাফওয়ান ভাইয়ের এত সুনাম শুনে তোর আবার কলিজা না ফাইটা যাই। সকলের এত এত কথায় বিরক্ত হয়ে ফায়াজ বলল, আচ্ছা হয়েছে তো, সাফওয়ান ভাই থাকুক ওনার রাস্তায়, আমরা আমাদের রাস্তায়। কেন আমাদের মাঝে সিনিয়রদের টানতে হচ্ছে? সায়ু, তোর না রিহার্সেল আছে? চল যাই। শায়রি মুচকি হেসে বলল, একমাত্র তুই বুঝলি আমার মনের কথা, চল যাই। কথার ছলে শায়রি হাতে রাখে ফায়াজের কাঁধে, সেদিকে তাকিয়ে মৃদু হাসে ফায়াজ। রিহার্সাল রুমে পুনরায় ফিরে আসে শায়রি। সে এবং তোহা ব্যতীত বাকিরা রুমের বাইরেই তাদের আড্ডা বসিয়েছে। তোহা নাচের লিস্টে নাম লিখিয়েছে। শায়রি নীতির সাথে কথা বলে গান নিয়ে ফাঁকে বেশ কয়েকবার তাকায় দূরে অবস্থানরত গম্ভীর দৈত্য নানবটার দিকে, যে এই মুহূর্তে রাজার মতো হাত নেড়ে নেড়ে উপদেশ দিচ্ছে ছোট বড় অনেক ছেলেকে। হয়তো প্রোগ্রাম নিয়ে ডিসকাশন চলছে। ছেলেগুলো কেমন ওনার বাধ্য হয়ে সব মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। যত সব আদিক্ষেতা। শায়রি, তুমি বরং মিহাদের সাথে ডুয়েটে অংশ নাও, গান রেডি আছে। আর এবার আমরা জুটি হিসেব করে পারফর্ম করার প্ল্যানিং করেছি, সমস্যা নেই তো? নীতির সহজ প্রশ্ন। না আপু। সাবলীলভাবে সম্মতি দিল শায়রি। কয়েকজোড়া জুটি একত্র হয়ে নাচের প্র্যাকটিস করছে। শায়রি তাকালো তোহার দিকে। থার্ড ইয়ারের ইলহাম নামক ছেলের সাথে তার জুটি মিলেছে। দুজনের চোখে গোল ফ্রেমের চশমা, যেটা দেখে আনমনে হেসে উঠল শায়রি। দু চাশমিশ ভালোই মিলেছে। এমন সময় নীতির বন্ধু মিহাদ এগিয়ে আসলো শায়রির দিকে। অধর কোণে হাসি টেনে বলে ওঠে, হেই পার্টনার, প্রস্তুতি কেমন? আমি কিন্তু গানের ব্লকবাস্টার, তাল মেলাতে পারবে তো? শায়রি মুচকি হেসে জবাব দিল, একবার সুর শুনেই দেখুন, আশা করি আপনার ব্লকবাস্টার ভয়েসের বেশি না হলেও কম হবে না। মিহাদ অবাক কণ্ঠে প্রতিউত্তর করল, ওহো, কনফিডেন্স হ্যাঁ, আই লাইক ইট। এনিওয়ে, গান রেডি আছে, কষ্ট করে গিয়ে ওই যে ব্লু গিটারটা নিয়ে এসো। মিহাদের কথা অনুযায়ী রুমের এক কোনায় উঁচু টেবিলে রাখা দুটো গিটার হাতে ডার্ক ব্লু গিটারটা হাতে তুলে নিল শায়রি। কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা গিটার নিতে গিয়ে তার উপর থাকা চকচকে কালো গিটারটা স্ক্রিপ্ট খেয়ে ধপ করে পড়লো তার পায়ের উপর। গিটার পড়া বিকট আওয়াজের সাথে সাথে পায়ের ব্যথায় আর্তনাদ করে উঠল সে। সঙ্গে সঙ্গে উপস্থিত সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে উঠে সে। মাত্র সেকেন্ড দুয়েকের মধ্যেই থমকে গেল সব কোলাহল। ভেসে আসলো পুরুষালী কণ্ঠের উচ্চ গর্জন, হোয়াট দ্য হেল ইজ দিস? একটা গিটার সামলাতে পারছে না, এই স্টুপিডগুলোকে কে গানের জন্য সিলেক্ট করেছে? আকস্মিক সাফওয়ানের রাগী গলার আওয়াজে চুপসে গেল সকলে। ব্যথায় পা চেপে ধরে ফ্লোরে বসা শায়রির চোখ টলমল করে, অশ্রু গড়িয়ে পড়ে অপমানে। ছোট বড় এতগুলো মানুষের সামনে আজ আবারও সাফওয়ান তাকে অপমান করেছে। রুমে অবস্থানরত অনেকে মুখ টিপে হাসছে সাফওয়ানের অপমানসূচক বাক্যে, যার সম্মুখীন হয়ে মুখ চেপে ঝরঝর করে কেঁদে ফেলল শায়রি। ঝুঁকে থাকার দরুন কারোরই চোখে পড়ল না সেটা। তোহা দৌড়ে আসলো শায়রির কাছে, সে সঙ্গে নীতি এবং মিহাদও। রুমের বাইরে দাঁড়িয়ে থাকা 5 জন মানব মানবীর চোখে মুখেও গমগমে ভাব। ফায়েজের মুখে চাপা রাগ। রাগের মাথায় রুমে প্রবেশ করতে চাইলে আয়ান আটকে ফেলে তাকে। অগত্যা ভেতরে ক্রোধ চেপে স্থির দাঁড়িয়ে রইল সে। হাতের উল্টো পিঠে চোখ মুছে তোহা এবং নীতির হাত ধরে উঠে দাঁড়ালো শায়রি। গিটারটা এমনভাবেই পড়েছে মনে হচ্ছে যেন পায়ের সব আঙ্গুল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। নীতিদের সাহায্যে বেঞ্চের উপর বসলো সে। তখনই নিচে পড়ে থাকা কালো গিটারটা হাতে তুলে নিল সাফওয়ান। ময়লা ঝেড়ে পুনরায় তা তুলে রাখলো টেবিলে। নীতির দিকে তাকিয়ে গমগমে গলায় বল, যেমন তেমন মানুষকে পারফরমেন্স লিস্টে অ্যাড করে প্রোগ্রাম খারাপ করবে না নীতি। আই ওয়ান্ট কন্টেস্ট্যান্ট, নট এন্টারটেইনমেন্ট। অপমানে চোখ মুখ খিচে নিল শায়রি। নীতি চোখের ইশারায় শাসিয়ে ওঠে সাফওয়ানকে, কিন্তু সেদিকে পাত্তা দিল না সাফওয়ান। গেট ব্যাক টু ওয়ার্ক এভরিওয়ান। সাফওয়ানের উচ্চ বাক্যে সবাই আবারও নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। নীতি আলতো করে হাত রাখলো শায়রির মাথায়। কান্না চোখে মলিন হাসলো শায়রি। বলল, আমি ঠিক আছি আপু, তোমরা তোমাদের কাজ করো। মিহাদের দিকে তাকিয়ে পুনরায় বলে ওঠে, সরি ভাইয়া, আপনি অন্য কোনো পার্টনার খুঁজে নিন। আমার পার্টনারশিপ আপনার আর প্রোগ্রামের জন্য ক্ষতি বয়ে আনবে। আমি আসলে এইসবে না থাকাই ভালো। মিহাদ তাপ্ত শ্বাস ফেলে জবাব দিল,
তুমি প্লিজ সাফওয়ানের কথায় মন খারাপ করো না শায়েরি। আসলে গিটারটা ওর ভীষণ ফেভারিট, আমাদেরকেও হাত লাগাতে দেয় না। আর তুমি তো নীতিও তার কথায় সায় দিয়ে বলে, সকালের ব্যাপারটা নিয়েই এমন রেগে আছে সে। তুমি মন খারাপ করো না প্লিজ। শায়রি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, ওকে আপু, আমি কিছুই মনে করিনি। তোহা, একটু ধরো তো, বাইরে যাব। রুমের বাইরে গিয়ে বেঞ্চে বসলো শায়রি। এরই মাঝে ঠান্ডা পানি কিনে এনেছে ফায়াজ। নাজরাত পানি ঢেলে দিল শায়রির পায়ে। তার পাশে অবস্থানরত নুহাস রাগী কণ্ঠে বলে ওঠে, শালার বড় লোকস, টাকা শেষ হইয়া যাবে, এদের দেমাগের গরম শেষ হবে না। কথায় কথায় আবার ইংরেজি মারাই। ইংরেজ মাইরা গেছে, কিন্তু এই আবালগুলোরে সাইডা গেছে। তার কথায় সাফরিন চুপ থাকতে পারল না, রাগান্বিত স্বরে বলল, স্টপ ইট নুহাস, কথা বলার আগে ভেবে নে এখানে আমিও আছি। নুহাস তাকে ব্যঙ্গ করে জবাব দিল, আচ্ছা জি, मैंने तो देखा ही नहीं। সাফরিন দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে উঠল। নুহাস। সহসা কান চেপে নুহাস বলে ওঠে, ওরে মা, জানি আমার নাম নুহাস, এত শিখাতে হবে না। আমার কথায় তোর এত জ্বলে থাকলে অন্যদিকে যাইয়া পানি ঢাল যা। শায়রি এবারে চুপ থাকতে না পেরে নুহাসকে ঝাড়ি দিয়ে বলে, চুপ কর নুহাস, যা হওয়ার হয়ে গেছে, শুধু শুধু কথা বাড়াস না তো প্লিজ। নুহাস বলল, কিছুই তো হয় না রে পিচ্ছি, ওই ব্যাটা তোরে এত কথা শোনায় দিল, আর তুই আসলেই তোগো কিচ্ছু হইতো না। আর এই যে এই মাইয়া কান্দুস কেন, দেখ দেখ শ্যামলা মুখখানা লাল করে ফেলছস। আল্লাহ বাঁচাইছে তুই বিয়ে শাদি করস না এখনো। জামাইয়ের সামনে এমন লাল লাল মুখ নিয়ে দাঁড়াইলে তো সে টাসকি খাইয়া পড়ে থাকবে। কান্না চোখে হেসে দিল শায়রি। নুহাসের বাহু চাপড় মেরে বলে, চুপ কর বাদর ছেলে। নুহাসও মুচকি হেসে বলে, এই তো আবার না তোর আমাদের পিচ্ছির মতন লাগতেছে। এসব কান্না টান্না তোর মানায় না পিচ্ছি বুড়ি। যা কিছু হয়েছে ভুইলা যা, এবার একটা গান ধরতো দেখি। এই আমি কল্পনায় তবলা নিয়ে রেডি, শুরু কর। শায়রি অবাক কণ্ঠে বলে, এখানে। তার কথায় আয়ান জবাব দিল, এখানে না তো, কি স্টেজের আয়োজন করব তোর জন্য? শুরু কর, আমরা আছি তো চিয়ার আপ করার জন্য। বন্ধুদের জোড়াজুড়িতে হার মানল শায়রি। মন খারাপ সব ভাসিয়ে দিল শুভ্র মেঘের ভলায়। চোখ বুঝে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে গলা ছেড়ে সুর তুলল, তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দিব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখ ফুটেছে ঝড় সরো। ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দিব আরো। খালি গলায় মন্ত্রমুগ্ধ হয়ে গান গাওয়া শেষে চোখ মেলে তাকাতে চমকে উঠল শায়রি। বারান্দায় পরিচিত অপরিচিত মুখের সমাগম। শায়রি চোখ মেলা মাত্র এক সুরে হাততালি দিয়ে মুখরিত করে তুলল পরিবেশ। মুখে আঙ্গুল ঢুকিয়ে শীষ বাজালো নুহাস। অবাক হলো শায়রি। মিনিট পূর্বে এই মানুষগুলোই তাকে দেখে বিদ্রুপ করে হাসছিল, অথচ এখন তারাই শায়রির জন্য কারতালি দিচ্ছে। মিহাত এগিয়ে এসে আশ্চর্য কণ্ঠে শুধালো, ওয়াও, তোমার কণ্ঠ তো সত্যি মারাত্মক সুন্দর। আমি ডিসাইড করে ফেলেছি তোমাকেই পার্টনার বানাবো। এ কথা শোনার সঙ্গে সঙ্গে ফায়েজ আচমকা চেঁচিয়ে উঠল। হোয়াট? তার এহেন প্রতিক্রিয়া দেখে এক পলকের জন্য ভরকে গেল মিহাত। পর মুহূর্তেই হেসে জবাব দিল, আমার ডুয়েট পার্টনার ছোট ভাই, এত হাইপার হচ্ছ কেন? কথাটা শোনা মাত্রই সাফরিন থমথমে কণ্ঠে বলে ওঠে, আপনার বন্ধুর কাছ থেকে পারমিশন নিয়ে আসুন ভাইয়া। এমন না হয় যে অনুষ্ঠানের দিন আবারও শায়রিকে এভাবে অপদস্থ হতে হয়। সাফরিনের দিকে বাঁকা চোখে তাকালো মিহাত। তার অবাক লাগছে যে এটা দেখে স্বয়ং সাফরিন সাফওয়ানের বিরুদ্ধে কথা বলছে। সবাইকে আশ্বস্ত করে সে জবাব দিল, ডোন্ট ওয়ারি গাইজ, আমি কথা বলছি। অ্যান্ড ইউ কিপ ইট আপ, আই জাস্ট ওয়ান্ট ইউর কোম্পানি। মিহাত যাওয়া মাত্রই মুখ খুলে নুহাস। শায়রি কাঁধে এক হাত ঠেস দিয়ে বিজ্ঞদের মতো ভাব নিয়ে বলে ওঠে, দেখছস নি পিচ্ছি বুড়ি, সব কেমন তবলা বাজাইতেই সলভ হইয়া গেল। সবই আমার তবলার কামাল। আমি গান গাইতে না বললে তো তুই গাইতি না, আর আমি তবলা বাজাইয়া লোক জড়ো না করলে কেউ শুনতোই না তোর এই খরগোশের মতো গলার আওয়াজ। থাক থাক, শুকরিয়া আদায় করতে হবে না। বিরাট বড় আমার দিলখানা,
যেখানে বাস করে টিনা মিনা জরিনা, তোর শুক্রিয়া আমি বিরিয়ানি খাওয়ানোর আগেই গ্রহণ কইরা লইলাম। যা, মনে কইরা বিরিয়ানি 1 প্যাকেট কিন্না দিস, বেশি দিলেও মাইন্ড করতাম না। সাফরিন কপাল কুঁচকে তাকালো তার দিকে, বলল, তুই কেন বিনা নোটিশে সব ক্রেডিট নিজের ঘাড়ে তুলছিস বলতো? সেই তো গানের জন্য শায়েরিকেই সিলেক্ট করা হয়েছে। তোর তবলার কথা বলেছে নাকি কেউ? নুহাস কলার উঁচিয়ে বেশ ভাব নিয়ে জবাব দিল, এসব কলেজে প্রোগ্রাম, দ্য গ্রেট নুহাস শিকদার তবলা বাজাবে, ইন্দুরে কামড়াইছে নিমোরে। আমরা তবলা বাজানি দেখার জন্য এন্ট্রি লাগবো জনগণের। আজ তোদের মতন সস্তা মানুষদের ওপর দয়া করে ফ্রিতে শোনাই দিলাম। জানি তোদের কাছে টাকা পয়সা কম, একটু ভিক্ষা দিলাম, যা। আর বেশি প্যান প্যান করবি না। সাফিন হাফিন সাপের মতো ফুসফুস করে সাফওয়ানরেও কবি, যাতে আমার বান্ধবীরে সম্মান দিয়া কথা কই, না হলে তোরে আর তোর ওই সাফওয়ান ভাইরে তবলা বাজাইয়া এমন বইরা বানাই দিমু যে কিছু শোনার আগে ক্ষমতাই থাকবে না। এই পর্যায়ে রেগে গিয়ে ব্যাগ কাঁধে নিয়ে হনহনিয়ে চলে গেল সাফরিন। আয়ান তাকে কয়েকবার থামানোর চেষ্টা করলেও থামল না সে। শায়রি কপাল চাপড়ে বলল, দিলি তো শেষমেশ মেয়েটাকে রাগিয়ে। তোর এই স্বভাব কোনোদিনও যাবে না, তাই না? কথাটা শোনা মাত্রই নুহাস হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলে ওঠে, এইটা না গানের লাইন? চল শুরু কর, আমার সাথে মিলবে তো। পুনরায় তবলা বাজিয়ে সুর তুলল নুহাস, সাথে আয়ান এবং ফায়াজও। সব মন খারাপ ভুলিয়ে খোলা বারান্দায় শোনা গেল 6 মানব মানবীর প্রাণ খোলা কণ্ঠস্বর। ব্যথার কাতর পা নিয়ে নিজ বাড়িতে ফিরল শায়েরি। কলেজ হতে বাসা অব্দি আসার জন্য ফায়াজ নিজে রিক্সা ঠিক করে দিয়েছিল তাকে। শায়েরি অনেকবার বারণ করলেও কানে তোলেনি ফায়াজ, উল্টো ভাড়াটাও মিটিয়ে দিয়েছে। বাসায় ফিরে ড্রয়িং রুমে এসে সোফায় ব্যাগ ছুঁড়ে ফেলে নিজেও সোফায় শরীরটা এলিয়ে দিল। মাথার উপর ফুল স্পিডে ফ্যান চলছে, তবুও গাটা জ্বলে পড়ে উঠছে তার। এ জ্বলন গরমের নয়, এ জ্বলন রাগের। সাফওয়ান ভাইয়ের করা অপমানটুকু বন্ধুরা ভুলিয়ে দিলেও এখন বাসায় এসে আবারও মনে পড়ে গেছে। রাগের সাথে ভীষণ মন খারাপও হলো শায়েরির। মনে মনে বারবার একটাই প্রশ্ন উকি দিতে লাগলো, উনি কেন আমায় সহ্য করতে পারবেন না? কিন্তু পরবর্তীতে মস্তিষ্ক হতে জবাব এলো, তিনি শুধু আমাকে নয় কাউকেই সহ্য করতে পারেন না। নিষ্ঠুর লোক। পায়ে কি হয়েছে সারু? ব্যথা পেলি কি করে? আবরারের উদ্বিগ্ন কণ্ঠস্বর কর্ণধার হওয়া মাত্র সোফার হাতল থেকে দুপা নামিয়ে সোজা হয়ে বসলো শায়েরি, কিন্তু প্রতি উত্তর করলো না কোনো। তার নীরবতা দেখে আবরার ফের বলে ওঠে, কথা বলছিস না কেন? ব্যথা পেয়েছিস কিভাবে? দেখ তো বৃদ্ধ আঙ্গুলটা একপাশে কিভাবে রক্ত জমে আছে, কতটা ফুলে গিয়েছে। শায়েরি গাল ফুলিয়ে জবাব দিল, আমার জন্য এত উতলা হবে না ভাইয়া, হওয়ার নাটকও করবে না। এ নিয়ে দুইবার তোমার শাহী পরিবারের জন্ম নেওয়া নবাবজাদা বন্ধু আমাকে সবার সামনে অপদস্থ করেছে। তোমাকে কেন বলছি, আগের বারও তো তুমি ওই নিষ্ঠুর লোকটার পক্ষ নিয়েছিলে, এবারেও নিবে জানি আমি। আবরার খানিকটা ভাবুক হলো, বলল, তুই কি সাফওয়ানের কথা বলছিস? শায়েরি রাগী কণ্ঠে শুধালো, না না, ওনার কথা বলবো কেন? ওনার মতো ভদ্র সুশৃঙ্খল এত সহজ সরল একটা ছেলের নামে এমন কথা কি বলতে পারি আমি? দুনিয়ার সব ভদ্রতা মানবতা তো শুধুমাত্র তোমার বন্ধুর মাঝেই ঢেলে দিয়েছে আল্লাহ। অকর্মা তো আমি, আমাকে দিয়েই হয় না কিছু। আরে বাবা, রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে বল আমাকে। ভার মুখে আবরারকে একের পর এক সব কথা খুলে বলল শায়েরি। কথা শেষে গাল ফুলিয়ে বলে ওঠে, তুমি বলো এখানে আমার দোষটা কোথায়? দোষ তো তোর অবশ্যই আছে। মানে সাফওয়ানের অগোচরে তাকে নিয়ে এসব বলা উচিত হয়নি তোর। জানিস সে এমনিতেই গম্ভীর স্বভাবের, নিজের সব নিজের মধ্যে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর তুই কি করলি? প্রথমে ওর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছিস, পরে আবার ওর গিটারটা ফেলে দিয়েছিস। রেগে যাওয়াটা স্বাভাবিক। রাগ উঠেছে বলে কি উনি এভাবে আমাকে অপমান করবে? আমি এখন বড় হয়েছি ভাইয়া, আই হ্যাভ এন ইমেজ। জি, আমার খুব ভালো করেই জানা আছে কতটা বড় হয়েছেন আপনি। একটু পরেই কাকিয়া প্লেট নিয়ে ছুটবে তোর পিছু পিছু। বিনা ফ্রেশ হয়ে ঘুমাবি, যখন ইচ্ছে হয় খাবি, তারপর বসে পড়বি তোর ভাবনার ভাণ্ডার নিয়ে। রাত 11টা বাজতে বাজতে আবার ঘুম দিবি। দুনিয়ার সব অনিয়ম চলাফেরা তোর দ্বারাই সম্ভব। আর নিশ্চয়ই সাফওয়ানের কথা শুনে কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলছিস, এই তোর বড় হওয়া না? শায়েরি আর জবাব দিল না, গাল ফুলিয়ে রেখে চলে গেল রুম।
পেছন থেকে আবরার বেশ কয়েকবার বলল পায়ে মলম লাগিয়ে নিতে, কিন্তু কথাটা যেন কানেই ঢুকালো না শায়রির। কেন শুনবে ওই দৈত্য দানবটার গুণগান? বাড়ির লোকেরাও তার প্রশংসায় পঞ্চম। শায়রি কিছু বললেই তারা ঘোর বিরোধিতা করে জবাব দেয়। বড় ভাই হয় তোর, সম্মান দিয়ে কথা বল। বড় ভাই? কি কোচো বড় ভাই সে? আজ অব্দি বড় ভাইয়ের একটা গুণ তো দেখলো না। তার মাঝে বড় ভাই না ছাই। আয়নার সামনে দাঁড়িয়ে শৈলে একের পর এক কাপড় মেলে ধরে দেখছে নাজরাত, কিন্তু কোনোটাই সুবিধার মনে হচ্ছে না। বিছানার উপর কাপড়ের স্তূপ জমা হয়েছে, কিন্তু কোনোটাই তার পছন্দ মোতাবেক হচ্ছে না তার। মুখ ভার করলো সে। একবার ভাবলো এত ফিটফাট হয়ে যাওয়ার কি দরকার, বিয়ে ভাঙাতেই তো যাচ্ছি। কিন্তু না, মেয়েদের সাজগোজ সবার আগে। আর এখন তো পাত্র আসছে তার সাথে দেখা করতে, তাহলে কেন সাজগোজ করবে না সে? যে ভাবা সেই কাজ। বিছানার স্তূপ হতে বেছে একটা হালকা গোলাপি রঙের কামিজ গায়ে জড়ালো। হালকা পাউডার ব্যতীত মুখে কোনো প্রসাধনী মাখলো না, শুধু ঠোঁটে একটুখানি লিপ বাম। সবশেষে ফোন লাগালো শায়রির নাম্বারে। পরপর 4 বার রিং যাওয়ার পর শোনা গেল শায়রির ঘুমু ঘুমু কণ্ঠস্বর। হ্যালো। শায়রির বাচ্চা, এখনো ঘোড়ার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস তুই? 9:30 বাজে, 10টায় ক্লাস আমাদের। নাজরাতের এক চিৎকারে ঘুম ছুটে গেল শায়রির। ঢুলু ঢুলু শৈলে উঠে বসলো সে, হন্তদন্ত গলায় শুধালো। এই যে উঠে গেছি, একদম উঠে বসে গেছি, লেট হবে না পাক্কা? দুনিয়া উল্টে গেলেও তুই ঘুমাতেই থাকবি, এত ঘুম কই পাস তুই? হ্যাঁ। পুনরায় বালিশে মুখ গুজলো শায়রি, রসিকতা করে বলল, क्या करूं यार, सबको आती नहीं और मेरी जाती नहीं। ডায়লগ বাজি পরে করিস, তাড়াতাড়ি আয়। পারলে নাস্তাটা করে আসিস বই, তোর তো খাওয়ানির জন্মান্তরের শত্রুতা। জো হুকুম জাহাপনা, আপনি 15 মিনিট অপেক্ষা করুন, আমি 20 মিনিটে স্টেশনে আসছি। তোরা আমাকে এত বড় ধোকা দিতে পারলি না আজ তুই আমাদের হতেও হবে না। জিজুর সাথে দেখা করার জন্য এসেছিস, অথচ আমাকে একটা বারও জানালি না। সাফরিনের অভিমানী কণ্ঠ শুনে নাজরাত কপাল কুঁচকে বলল, আমার সেন্টি খাচ্ছিস কেন? কাল যখন এসব ঘটেছে তখন তুই ছিলি না, সেটা কি আমার দোষ? আর এমন তো না যে আমি ডেট করতে এসেছি, বিয়ে ভাঙতে এসেছি। তাই মিশনে ফোকাস কর। সাফরিন গাল ফুলিয়ে বল, কাল ঝামেলার মাঝে বলিসনি ঠিক আছে, কিন্তু আজ সকাল থেকে আমার পাশে বসে টানা 3টা ক্লাস করলি, অথচ একটা বারের জন্য কিছু জানালি না। সাফরিনের কথায় বেশ বিরক্ত হয়ে নুহাস বলে ওঠে, ধুর বা, কখন থেকে একই কথারে জিরাফের গলার মতো লম্বা করতেছস? ওই তোরে বলে নাই তো কি হয়েছে? তোরে না বলে বিয়ে করলে কি ওর বাচ্চা কাচ্চা ডাউনলোড হওয়ার আগেই ডিলেট হয়ে যাবে নাকি? হ্যাঁ। তোহা মুখ কুচকে চাপা স্বরে চেঁচিয়ে উঠল নুহাসের কথা শুনে, বলল, উফ কি সব বাজে কথা। আই, তুই পাবলিক প্লেসে এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করবি না তো নুহাস, লোকে শুনে কি ভাববে? নুহাস বাঁকা চোখে তাকায়, ব্যঙ্গাত্মক স্বরে বলে ওঠে, আইসে মোর ইংরেজের রানী, দ্য কুইন চারানা চোখকানা। ওই তোরে কেউ কইছে আমার কথায় কান দিতে? হুদাই প্যা প্যা করতেছস কে? দুজনের ঝগড়ায় বিরক্ত হয়ে আয়ান বলে ওঠে, আল্লাহর ওস্তাদ চুপ কর তোরা। নাজ, কি ব্যাপার বলতো, এখনো আসছে না কেন সে পাত্র? সাফরিন হঠাৎ বলে ওঠে, তোরা বললি না পাত্রকে, কিন্তু নাম আমি কতবার জানতে চেয়েছিলাম। ফায়াজ বলে, তোর জেনে কাজ নেই, একটু পর যখন সামনে আসবে তখন যা যা জানার জেনে নিস, আপাতত চুপ থাকবই। সত্যি সত্যি চুপ হয়ে গেল সাফরিন। এদের সাথে থাকলে মাথার টেম্পারেচার 100 থাকবে। একটু চোখে মুখে পানি ঢালা দরকার। এমনিতে টানা 3টে ক্লাস করে অবস্থা নাজেহাল সবারই। মাত্র কিছুক্ষণ হলো রেস্টুরেন্টে এসেছে তারা। শায়রিকে সাথে নিয়ে ওয়াশরুমের পথে এগিয়ে গেল সাফরিন। পেরিয়ে গেল আরো করে থাকতে তারা তুলনামূলক বিরক্ত। এক পর্যায়ে নাজরাত বিরক্ত মুখে বলে ওঠে, আল্লাহ মালুম কোন উল্লুককে আমার ঘাড়ে চাপিয়েছে। না যে কথা বলার সেন্স, না টাইমিং এর। নাজরাত কথাটা শেষ করা মাত্রই তার চোখ গেল এন্ট্রি গেটের দিকে। সেই সঙ্গে তাকালো বাকিরাও। মোবাইল হাতে রেস্টুরেন্টে ঢুকছে সাফওয়ান। নজর এমনভাবে মোবাইলে গেঁথে রেখেছে যেন সে এবং তার মোবাইল ব্যতীত কোনো প্রাণী বা বস্তু আশেপাশে নেই। বন্ধুরা সবাই এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, কিন্তু তাদের অবাক করে দিয়ে সাফওয়ান ঠিক ঠিক তাদের টেবিলের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এক হাত পকেটে গুজে বরাবরের মতোই গম্ভীর কণ্ঠে শুধালো, তোমরা সবাই এখানে কি করছো? সাফওয়ান নামক মানুষটাকে যেন চাইলে কেউ এড়িয়ে যেতে পারে না।
তার রাশভারী স্বভাবের জন্য কেউ কেউ হয়তো তাকে অপছন্দের তালিকায় রেখেছে ঠিকই, কিন্তু তাকে পছন্দ করে এমন মানুষই তালিকায় বেশি। এ যেমন কাল শায়েরির মন রক্ষার্থে সাফওয়ানকে নিয়ে কত বাজে কথা বলেছিল নুহাস, কিন্তু আজ সাফওয়ানের প্রশ্ন করা মাত্রই ভদ্রতার সহিত জবাব আসলো নুহাসের পক্ষ থেকে। আসলে ভাইয়া আমরা একসাথে লাঞ্চ করতে এসেছিলাম। সাফওয়ান গম্ভীর কণ্ঠে জবাব দিল। দ্যাটস গুড। তবে এখানে দুজনের থাকার কথা ছিল, তোমরা আলাদা টেবিলে যাও ফাস্ট। সাফওয়ানের এমন কথায় অবাক হলো সকলে। নাজরাতের ব্যাপারটা সাফওয়ানের জানারও তো কথা নয়। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো তারা। সাফওয়ান বিরক্ত হলো, গমগমে গলায় বলল, সাদিব ভাই মাত্রই ঢুকবে, আমি কোনো ডিস্টারবেন্স চাচ্ছি না, তাই তোমরা নাজরাতকে রেখে আলাদা হও। তোমরা সাথে থাকলে ডিস্টার্ব করতে হবে না, হয়েই যাবে। অপরিচিত ছেলেটার সাথে একা কথা বলতে হবে ভেবে অস্থিরতায় গলা শুকিয়ে আসলো নাজরাতের। অন্যদিকে সাফরিন গোল গোল করে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। তার মস্তিষ্ক ধারণ করতে পারছে না যে আসলে হচ্ছেটা কি এখানে। নাজরাত আমতা আমতা করে জবাব দিল, মানে ভাইয়া আমি ওদেরকে আসতে বলেছিলাম আসলে। অস্বস্তি বোধ করে আর কিছুই বলতে পারলো না নাজরাত। সাফওয়ান নিজেও কোনো প্রত্যুত্তর করলো না, নজর গেঁথে রাখলো মোবাইল স্ক্রিনে। সেকেন্ড পেরোতেই দরজার দিকে তাকিয়ে নড়ে চড়ে দাঁড়ালো সে। পাশে অবস্থানরত 7 মানবীর দিকে তাকিয়ে সাবধান গলায় বলে, তোমাদের যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার, বাট পিপল লাইট, হিয়ার ইজ ইউর গেস্ট। সাফওয়ান বলতে দেরি, কিন্তু তাদের তাকাতে দেরি নেই। কাচের দৈরি দরজা ঠেলে মাত্রই ভেতরে ঢুকলো একজন যুবক। নাজরাত হা করে তাকিয়ে থাকলো সেদিকে। লম্বায় প্রায় 6 ফিট ছুঁই ছুঁই হাইটের একটা মানব। বলিষ্ঠ পেশিবহুল দেহ, উজ্জ্বল ফর্সা ত্বক, যাতে লেপ্টে রয়েছে ধবধবে সাদা ফর্মাল শার্ট, যা কালো প্যান্টের সঙ্গে ইন করেছে। শার্টের হাতা কবজির উপর থেকে সামান্য গোটানো, হাতে দামি রোলেক্সের ঘড়ি, পলিশ শু, মাথা ভর্তি একরাশ চুল। ফর্মাল গেটআপে দুর্দান্ত লাগছে তাকে দেখতে। স্থির চাহনিতে তাকিয়ে রইল নাজরাত। বুকের ভেতরটা হঠাৎ করে অস্থিরতায় ছেয়ে গেল তার। অতি উত্তেজনায় হাত পায়ে নিষ্পিস করছে তার। এসির মাঝে বসেও দরদর করে ঘাম ছড়াতে লাগলো তার শরীর। এ কেমন অস্থিরতা! কি চিজ মাইরি! নিজের অস্থিরতা কমানোর তাগিদে সবে মাত্র পানির গ্লাস হাতে নিয়েছিল। এমন সময় তোহার কণ্ঠটা কানে যেতেই চট করে ফিরে তাকালো নাজরাত। তীক্ষ্ণ ক্ষুব্ধ চাহনি তার। হঠাৎ এই প্রতিক্রিয়ায় ভরকে গেল তোহা। নাজরাত চোখ ছোট করে তাকিয়ে বলে ওঠে, 4 চোখে লাগাম টান, খবরদার নজর দিবি না, হবুদুল্লাহ ভাই হয় তোর। নাজরাতের চাপা কণ্ঠটা সাফওয়ানের কানে না গেলেও বন্ধু মহলে সকলেই শুনল। অতি বিস্ময়ে হা হয়ে রইল তারা। নাজরাতের হঠাৎ পরিবর্তনে যেন থমকে গেল সকলে। নুহাস মিনমিন করে বলতে চাইল, আমি যে বললাম ভরপেট খা। নাজরাত ঝটপট জবাব দিল, প্ল্যান ক্যান্সেল। একেবারে আমার বিয়েতে খেতে পারবি, দুলা ভাই হয় তোর। এত টাকা খরচ করার মানেই হয় না। নাজরাতের এহেন রূপ পরিবর্তন দেখে সকলে স্তম্ভিত। নুহাস দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তুই এত বড় মির্জাফর! আল্লাহ, এই ধোকা সহ্য করবো না, দেখালোস। নুহাসের কথায় পাত্তা দিল না নাজরাত। সাফওয়ানের সাথে কুশলাদি করতে থাকা সাদিফ নামক ব্যক্তিটির দিকে তাকিয়ে রইল নির্বিকারে। হুট করেই চোখাচোখি হলো তাদের। ধক করে কেঁপে উঠল নাজরাতের হৃৎপিণ্ড। সাদিফের অগোচরে তোহার গায়ে ঢলে পড়ার অভিনয় করলো সে। নুহাসের দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে বলে ওঠে, তোমার কথা গায়ে রাখলাম না বন্ধু, কারণ আমার অনুভূতি সবচেয়ে এখন তাকে ঘিরে। এখানে কি হচ্ছে কেউ একটু বলবে আমাকে? তোমরা দুজন এখানে কি করছো ভাইয়া? সাফরিনের কথায় তার দিকে ফিরে তাকালো সাফওয়ান এবং সাদিফ উভয়ই। বাকি বন্ধুরা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সাফরিন ও সাদিফ ও সাফওয়ানের দিকে। বুঝে উঠতে পারলো কি সম্পর্ক তাদের মাঝে। সাদিফের দিকে নির্বিকারে তাকিয়ে আছে নাজরাত। হঠাৎ করে 4 চোখ এক হয়। চট করে দৃষ্টি সরিয়ে নিল নাজরাত। অদ্ভুত লজ্জায় দুগালে লালচে আভা ছড়িয়ে পড়ছে তার। সাফরিন অস্থির কণ্ঠে আবারও বলল, ভাইয়া বলছো না কেন? সাফওয়ান শান্ত কণ্ঠে জবাব দিল, ফুপি বলেছিল না তার ঘরের বৌমা আসতে চলেছে শীঘ্রই, সে বন্দোবস্ত করতেই তো এসছে। অবাক হলো সাফরিন, বিস্ময়ে কণ্ঠে বলল, বৌমা? তার মানে নাজরাত? অল্প মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো সাফওয়ান। সাথে সাথে চাপা কণ্ঠে চেঁচিয়ে উঠল সাফরিন। সাফওয়ান চোখ রাঙাল। সেটা দেখে সাফরিন থেমে গেল, কিন্তু চোখে মুখে তখনও চাপা উত্তেজনা তার। হঠাৎ নুহাস হতাশ কণ্ঠে বলে, বউয়ের সাথে দেখা করতে আসতেন মানলাম, আমরা কি চোখে পড়ি না?
এই সাফা, আমরা কি অদৃশ্য হইয়া গেছি নাকি রে? হাসলো সাদিফ। এগিয়ে গিয়ে কুশলাদি করলো সবার সাথে। নাজরাত তখনও নিশ্চুপ, এক জড়বস্তুর মতোই দাঁড়িয়ে। কথা ছিল সাদিফ এবং নাজরাতকে আলাদা স্পেস দেওয়ার, কিন্তু সাদিফ নিজেই বলল সবাই একসাথে মিলে লাঞ্চ করবে। সেই অনুযায়ী লম্বা আয়তনের টেবিলটায় গোল হয়ে বসলো তারা 9 জন। নাজরাত ও সাফরিন পাশাপাশি চেয়ারে ছিল, কিন্তু বসা মাত্রই আবারও দাঁড়িয়ে পড়ল সাফরিন। তার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো সবাই। সেদিকে পাত্তা না দিয়ে সাফওয়ান ও সাদিফকে দুদিকে রেখে মাঝখানে গিয়ে বসলো সে। সাদিফের একেবারে মুখোমুখি হয়ে পড়ল নাজরাত। লজ্জা, অস্বস্তি ও অস্থিরতায় গুটিয়ে বসে রইল সে। সাফরিন আর শায়েরিও বসলো সামনাসামনি, কিন্তু সাফওয়ানের মুখোমুখি থাকায় বিরক্তি আর চাপার আগে চুপচাপ বসে রইল শায়েরি। সকলে নীরবতা ছিন্ন করে সাফরিন গম্ভীর কণ্ঠে হঠাৎ বলে ওঠে, তা নাম কি তোমার? নাজরাতের দিক ইঙ্গিত করে হঠাৎ এই প্রশ্ন করায় ভরকে গেল সে। ভেবাচাকা খেয়ে তাকিয়ে রইল সাফরিনের দিকে। তাকে নিশ্চুপ দেখে সাফরিন অবাক হওয়ার ভান করে বলল, আরে মেয়ে কি কথা বলতে পারে না নাকি? রেসপন্স করছে না কেন? সাফরিনের অদ্ভুত আচরণ দেখে আয়ান চাপা স্বরে বলে, কি করিস সাফা? সাফরিন আবারও অবাক কণ্ঠে বলে ওঠে, সে কি, আপনি তো দেখছি আস্ত অভদ্র। আমার 2 ভাইয়ের সূত্রে আমিও এসেছি পাত্রী দেখতে, আর আপনি ছেলে পক্ষের এমন সুইট কিউট একটা মেয়েকে তুই তুকারি করছেন। সাফরিনের এমন কথায় হেসে উঠল সবাই। নুহাশ নাজরাতের মাথায় হাত রেখে বলে, দুঃখিত, ওর কথাকে কলিজায় নিবেন না। আপনি এদিকে দেখুন, এই হলো পাত্রী, নাম হচ্ছে গিয়ে দিনরাত থুকু নাজরাত। তার ব্যাপারে কি বা বলতাম, মাশাল্লাহ, মাইয়া আমাদের একেবারে খাঁটি ইমিটেশন, এতে কোনো শোনা পাবেন না আপনি। আলহামদুলিল্লাহ, আমাদের মাইয়া সব কাজকর্ম গুছানোর চাইতে বাড়ানোতে বেশি অভিজ্ঞ। আর অভদ্রতামির তো কথাই বললাম না। আল্লাহর রহমতে মাইয়া আমাদের জন্মগত অভদ্র, জীবনেও কারোর সাথে ভদ্রতামি করে না। নুহাশের কথায় অবাক হতে গিয়েও হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা সকলে। সাদিফ নিজেও ঠোঁট চেপে মাথা ঝুঁকিয়ে হাসে। সাফওয়ানও হাসে নিঃশব্দে। অন্যদিকে লজ্জায় মাথা নুয়ে ফেলল নাজরাত। সাফরিন হাসি চেপে আবারও গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে ঠিক আছে, এত বাঁশ মেরে ফুটেজ নেওয়ার কিচ্ছু নেই। এমন কথা মেয়ে দেখতে গেলে সবাই বলে। তা পড়ালেখা কত দূর? নুহাশ আতঙ্কিত কণ্ঠে ফিসফিস করে বলল, ইস, আসতে বলতে পারেন না, মাইয়া শুনলে আবার না গড়াগড়ি খাইয়া কান্দা ওঠে। সাফরিনও ফিসফিস করে জানতে চাইল। কেন? নুহাশ দুঃখী গলায় জবাব দিল, এবার কেমনে যে বলি এই আনন্দের কথা। ছোটবেলায় আমাদের মাইয়ার খুব শখ ছিল লেখাপড়া করার। স্কুলে যেদিন প্রথম ক্লাস ছিল সেদিন 3-4টা কুত্তা মিলে তারে এমন ধাওয়া করছে, আল্লাহ আল্লাহ, নসিব খারাপ ছিল বলে এই বাচ্চা আছে। এরপর থেকে কেউ এই প্রশ্নটা করলেও সে ভয়ে মাটিতে গড়াগড়ি কইরা কান্দে। সাফরিন হাসি চেপে দুঃখী গলায় বলে, আরে বড্ড খুশি হলাম এই কথা শুনে। নুহাশ আবারও বলল, কিন্তু আপনি চিন্তা করেন না, আপনার ভাইপুত ভাইজিরে খুব ভালো শিক্ষায় মানুষ করবে আমাদের মাইয়া, একেবারে নিজের মতো বানাবে। মাইয়া যে আমাদের খাঁটি ইমিটেশন। এই পর্যায়ে এসে বিব্রত বোধ করলো সাদিফ, নাজরাত উভয়ে। বাচ্চার কথাটা শুনে আরো গুটিয়ে গেল নাজরাত। গলা খাকারি দিল সাদিফ। সাফরিন ও নুহাশ হতে ক্ষণিকের বিরতি নিয়ে অর্ডার করার ব্যাপারে জানতে চাইল। সবার মতামত নিয়ে কাচি অর্ডার করলো 9 প্লেট। শায়েরি দ্রুত বলে ওঠে, 9 প্লেট না ভাইয়া, 8 প্লেট। সাদিফ বলল, কেন, আপনি কি কাচ্চি খাবেন না? অন্য কিছু অর্ডার? না ভাইয়া, আর কিছুই অর্ডার করতে হবে না। আপনি 8 প্লেট কাচি নিয়ে আসুন, সাথে একটা এক্সট্রা প্লেট। সম্মতি জানিয়ে চলে গেল ওয়েটার। খাবার আসতে যে যার প্লেট নিয়ে নিল। অবশিষ্ট খালি প্লেটে নিজ নিজ প্লেট হতে অল্প কাচি দিয়ে দিল ফায়াজ, নাজরাত ও তোহা। নুহাশ নিজেও প্লেট হতে কিছু রাখতে চাইলেই প্লেটটা টেনে নিয়ে শায়েরি চাপা স্বরে বলে, মেরে ফেলবি নাকি? এতগুলো খাওয়া সম্ভব আমার দ্বারা? শায়েরি নিম্ন কণ্ঠে বললেও কথাটা স্পষ্ট কানে আসলো সাফওয়ান ও সাদিফের। 2 ভাই অবাক হয়ে তাকিয়ে রইল শায়েরির প্লেটের দিকে। এত অল্প খাবার খেয়ে পেট ভরবে এই মেয়ের? সাদিফ বলল, আপনি এত অল্প খাবার খাবেন? আর 1 প্লেট অর্ডার করতে পারতাম তো। সাফরিন ফিচেল হেসে বলে, আরে ওর কথা বলো না ভাইয়া, প্লেট ভরে ভাত জীবনেও খেয়েছে নাকি এই বান্দা? এই অল্প খাচ্ছে সেটাই অনেক। এমনি বাসায় থাকলে পড়ে পড়ে ঘুমাতো। দেখো না 10 বছরের বাচ্চাও এর চেয়ে বেশি খায়।
সাফরিনের কথা শেষ করার আগেই তার পায়ে জোরে লাথি দিল শাহেরি। কিন্তু বিধিমা সাফরিনের প্রতিক্রিয়া করার বদলে চাপা আর্তনাদ করে লাফিয়ে উঠল সাফওয়ান। তার হঠাৎ প্রতিক্রিয়ায় অবাক হলো সকলে। ভয়ে শাহেরি চুপসে গেল। কলিজাটা যেন গলায় আটকে গেছে। এই বুঝি তার ছোট্ট শরীরটাকে দুহাতে তুলে আছাড় মারবে সাফওয়ান। সে আশঙ্কায় চোখ মুখ খিচে শক্ত হয়ে রইল সে। সাফওয়ান রাগী চোখে তাকালো শাহেরির দিকে। সাফরিন আন্দাজ করতে পারলো শাহেরির কারসাজি। যে না সাফওয়ান ধমক দিয়ে কিছু বলতে যাবে, অমনি সাফরিন তড়িঘড়ি করে বলে উঠল, সরি ভাইয়া, আমি মানে মশা বসেছিল পায়ে, তাই পা নাড়তে গিয়ে লেগে গিয়েছে, সরি। শাহেরি চোখ পিটপিট করে তাকালো সাফরিনের দিকে। সাফওয়ান এক নজর শাহেরির দিকে তাকিয়ে বসে পড়ল চুপচাপ। সাফরিন রাগী চোখে তাকায় শাহেরির দিকে, যা দেখে ঠোঁট নাড়িয়ে শাহেরি ইশারায় বলল সরি। পরিস্থিতি স্বাভাবিক করতে আবারও কথা তুলল নুহাস। নিজের ভাই সম্বন্ধেও কিছু ইনফরমেশন দিয়া দেন বিয়ান সাহেবা। আমরা তো আর কোনো অকর্মরে মাইয়া বিয়া দিব না। নুহাসের কথাটা কানে যেতেই হুট করে সাফরিনের দিকে তাকালো সাদিফ। তার দৃষ্টির একটাই অর্থ, নুহাসের মতো খাঁটি ইমিটেশনওয়ালা সুনাম আমি চাই না। সাদিফের তাকানো দেখে হাসলো সাফরিন। গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মাশাআল্লাহ, ভাই আমার লাখে এক। খুব সিম্পল ফ্যামিলি তাদের। বাবা আর চাচার বিজনেস আছে, মা ঘর সামলায়, এক ছোট ভাই আছে গ্রাজুয়েশন করছে, আর ভাইয়া গ্রাজুয়েশন শেষ করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করছে, পাশাপাশি মাস্টার্সটাও করেছে। আর হ্যাঁ, কোনো ধরনের বাজে স্বভাব কিন্তু আমাদের পাত্রের মাঝে নেই। খুবই ভদ্র ছেলে সে, একটু কম কথা বলে, তবে উচিতটাই বলে। আমার মতে আপনাদের মেয়ের জন্য আমার ভাইয়ের চেয়ে বেস্ট অপশন আর হতেই পারে না। এবার আপনারাই বলুন। আয়ন একটু পিঞ্চ মেরে জবাব দিল, রাতে বসে বসে এই বক্তব্য মুখস্থ করেছেন মনে হচ্ছে। এনিওনে, ছেলের কোয়ালিফিকেশন আমাদের ভালো লেগেছে, তবে বিয়ে যেহেতু তারা করবে, তাই দুজন নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিজেই ভালো। আয়নের কথা শোনা মাত্রই লুঙ্গি ডান্স দিয়ে নাচতে মন চাইল নাজরাতের। এমনিতেই সাফরিনের মুখে সাদিফের গুণগান শুনে মনে মনে 6 বার কবুল বলে ফেলেছে সে। ইচ্ছে তো করছে আয়নকে জোরে একটা জাপ্পি পাপ্পি দিতে, কিন্তু এটা করা যাবে না। নিজের ইমোশনগুলোকে কন্ট্রোলে রেখে চুপচাপ ভদ্র মেয়ের রূপ ধারণ করে বসে রইল সে। কখন সবার লাঞ্চ করা শেষ হবে আর কবে সে তার সুপার ডুপার হ্যান্ডসাম বর, ও না, হবু বরটার সাথে একটু পার্সোনাল টাইম স্পেন্ড করার সুযোগ পাবে। হে আশায় গলা দিয়ে খাবারও নামতে চাইছে না। নিজের ভাবনার উপর লাগাম টেনে নাজরাত নিজেই নিজেকে সান্ত্বনা দিল, আপাতত নিজের ফিলিংস গুলো কন্ট্রোলে রাখ না স্যার, তোদের প্রাইভেসি দেওয়া লেখিকা আপদ দায়িত্ব। নিরিবিলি লেকের পার, ঘাসের উপর প্রায় 3 ফুট মতো লম্বা কাশফুলের সমাহার। সবুজ জায়গাটা জুড়ে সাদা কাশফুলগুলো দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছে। কোলাহলবিহীন লেকের পাড়টাতে চুপচাপ দাঁড়িয়ে আছে সাদিফ ও নাজরাত। বাতাসে উঠছে নাজরাতের লম্বা ওড়না, বেনি করা চুল হতে অল্প সংখ্যক চুল বেরিয়ে উঠছে চোখে মুখে। সাদিফ ফিরে তাকালো, স্পষ্ট নজর গাঁথল পাশে অবস্থানরত মানবীর দিকে, যার চোখে মুখে ক্লান্তি ভাব, চোখ লেকের পানিতে। নাজরাত ফিরে তাকায়, সাথে সাথেই চোখাচোখি হয় দুজনের। নাজরাত চোখ নামিয়ে নেয়, কিন্তু সাদিফের চোখের মণিকোঠায় তখনও ভাসছে নাজরাতের প্রতিবিম্ব। গলা ছেড়ে সাদিফ বলল, আপনি কি কোনোভাবে এই বিয়েতে অমত পোষণ করছেন? নিজের ফ্যামিলিকে বলতে পারছেন না, কিংবা অন্য কাউকে পছন্দ করেন এমন কিছু? না, কি বলছেন এসব? এমন কিছুই না। তাহলে আজ আমাকে এখানে ডাকার কারণ কি? মানে বিয়েতে যদি মত থেকেই থাকে, তবে কাল আমার ফ্যামিলির সাথে দেখা করতে তো সমস্যা থাকার কথা না। আপনি যেটা ভাবছেন এমন কিছু না। আসলে আমি বিয়েতে রাজি ছিলাম না, মানে আমি আছি, কিন্তু এখন না। ভ্রু কুচকালো সাদিপ, বলল, সরি, আমি ঠিক বুঝলাম না। দেখুন, আপনাকে আমার পছন্দ, মানে বিয়ে করতে আপত্তি নেই, কিন্তু আমি ঠিক এই মুহূর্তে বিয়েটা করতে চাচ্ছি না। তো আপনি চাইছেন আপনার হয়ে আমি বিয়েটা ভেঙে দেই, তাই তো? সাদিফের বলতে দেরি, কিন্তু নাজরাতের প্রতিক্রিয়া করতে দেরি নেই। সাদিফ বিয়ে ভেঙে দিবে শুনেই সে চেঁচিয়ে উঠল। চমকে উঠে সাদিফ, বিস্ময় ভরা চোখ তুলে তাকায় নাজরাতের দিকে। নাজরাত যখন বুঝতে পারে কি বলে ফেলেছে, তখন সে নিজেও চমকে ওঠে।
চোখ খিচে মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। সাদিফ হাসে। তার সম্মুখে দাঁড়িয়ে থাকা মানবীর লজ্জা জড়িত মুখশ্রীটা দেখে তার কেমন একটা প্রশান্তি অনুভব হয়। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে সে জানতে চাইল, তা এখন কি করতে হবে আমাকে? নাজাত নিজেও স্বাভাবিক থাকার চেষ্টা করে। মাথা নিচে রাখা অবস্থাতেই জবাব দেয়, আমি বলছি না বিয়েতে আমার মত নেই। আসলে কিছু মাস পরেই আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এর মাঝে আমি চাইছি না বিয়ে করতে। মানে এঙ্গেজমেন্ট অব্দি ঠিক আছে, কিন্তু বিয়ে, সংসার এইসবের মাঝে আমার মনে হচ্ছে না আমি আমার পড়াশোনায় ফোকাস করতে পারবো। তাই আমি চাইছি শুধু বিয়ের ডেটটা পেছাতে। আই হোপ আপনি বুঝতে পারছেন। জবাবের আশায় উৎসুক দৃষ্টিতে সাদিফের দিকে তাকায় নাজরাত। কিন্তু সাদিফের নজর লেকের ঢেউ খেলা পানিতে। মুখশ্রী গম্ভীর। নাজরাতের বুক ঢিপ ঢিপ করে। হয়তো তার প্রস্তাবটা গ্রহণ করবে না সাদিফ, এমন আশঙ্কায় চুপসে যায় তার মুখ। গম্ভীর কণ্ঠে সাদিফ বলে, চলুন যাওয়া যাক। প্রশ্ন করলেও উত্তরের অপেক্ষা না করে রাস্তার দিকে এগোতে লাগলো সাদিফ। নাজরাতের মন ক্ষুণ্ণ হলো। কিছু না বলে সেও পা মিলালো সাদিফের সাথে। নীরবতার মাঝে অনেকটা পথ পার করলো দুজনে। হঠাৎই 9-10 বছরের একটা মেয়ে দৌড়ে এসে দাঁড়ালো তাদের সামনে। পরনে ছেঁড়া ময়লা পোশাক, গায়ের সাথে ওড়না দ্বারা পেঁচিয়ে রাখা একটা ঝুড়ি, যার মাঝে কদম, বেলি ও কাঠগোলাপ দেখা যাচ্ছে। ভাইজান, ফুল কিনালন না, তাজা ফুল। নাজরাত ভাবে হয়তো সাদিফ মেয়েটাকে উপেক্ষা করে চলে যাবে, কিন্তু নাজরাতকে অবাক করে দিয়ে হাসি মুখে মেয়েটার গালে হাত রাখলো সাদিফ। মিষ্টি হেসে জানতে চাইল, কি নাম তোমার? কলি। বাহ, তুমি নিজেও তো একটা ফুল। তবে কলি নামক মেয়েটা নিজের তারিফ শুনে দাঁত দেখিয়ে হাসে। ঝুড়িতে রাখা ফুলগুলোর দিকে ইশারা করে বল, ফুল লন না ভাইজান, সকালেই আনছি, তাজা আছে এখনো। কত করে দিবে? কদম ফুল একটা 20 টাকা, কাঠগোলাপ আর বেলি ফুলের মালা 30 টাকা কইরে। কদম দাও দুটো। সাদিফের বলার সাথে সাথে হাসি মুখে ঝুড়ি হতে তাজা দুটি কদম ফুল তুলে নিল কলি। মানিব্যাগ হতে চকচকে একখানা 100 টাকার নোট বের করে কলির দিকে বাড়িয়ে দিল সাদিফ। কলির গাল টেনে মিষ্টি কণ্ঠে বলল, সবটা তুমি রেখে দাও। কদম দুটো সাদিফের হাতে গুজে একগাল হেসে দৌড়ে চলে গেল কলি। এতক্ষণ যাবৎ সাদিফের দিকে মুগ্ধ নজরে তাকিয়ে থাকা নাজরাত হঠাৎ উপলব্ধি করলো সাদিফ তার মুখোমুখি দাঁড়িয়ে। নড়ে চড়ে দাঁড়ালো নাজরাত। কিছু বলার জন্য মুখ খোলার আগে তার দিকে কদম দুখানা বাড়িয়ে দিল সাদিফ। হতবাক নয়নে তাকিয়ে রইল নাজরাত। সাদিফ মুখে হাসি রেখে বলল, কদম ফুল দ্বারা স্বাগতম জানালাম আজ এই ক্ষণে আমার মধ্যাহ্ন দুপুর হওয়ার জন্য। লাল গোলাপের সুবাসের সাথে না হয় আপনাকে বরণ করে নিব, একান্ত আমার হওয়ার জন্য। নাজরাত চমকায়। অদ্ভুত অনুভূতি কেঁপে ওঠে তার দেহমন। সেই কম্পিত হাত বাড়িয়ে গ্রহণ করে কদম ফুল দুটি। সাদিফের নজর তখনও নাজরাতের উপরে নিবদ্ধ। কদম ফুল দুটো বুকের সাথে মিশিয়ে সাদিফের দিকে তাকিয়ে অধৈর্যরা প্রসারিত করে হাসে নাজরাত। মধ্য দুপুরে সূর্যের তির্যক আলো সাদিফের নজরে ভীষণ অমায়িক লাগলো সেই হাসি। সময় 3:20। মিষ্টি কালারের শাড়ি গায়ে জড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে নাজরাত। চুলগুলো হালকা ডিজাইন করে খোপায় বাঁধা। মেকআপ কিট আর অর্নামেন্টস নিয়ে দিশেহারা অবস্থা তার। কোনটা রেখে কোনটা নিবে বুঝে উঠতে পারছে না সে। টেবিলের উপর তাক করে রাখা মোবাইলটার দিকে তাকিয়ে ফুঁসে উঠল নাজরাত, তোদের কি হাঁ করে তাকিয়ে থাকার জন্য ভিডিও কলে বসিয়ে রেখেছি আমি? কখন থেকে জানতে চাচ্ছি কোন ইয়ারিং এর সাথে কোন লকেট মারাবে, শাড়িটার সাথে লাইট লিপস্টিক পরবো কিনা। মোবাইল স্ক্রিনে ভেসে থাকা 6 জোড়া চোখের দৃষ্টি নাজরাতের উপর নিবদ্ধ। এতক্ষণ যাবৎ কি করবে, কি পড়বে, কিভাবে কথা বলবে, এমন হাজারটা প্রশ্ন করে বন্ধুদের কান ঝালাপালা করে রেখেছে নাজরাত। চাইরি ও নুহাস একসাথে লম্বা হাই তুলে চোখ বুঝল। ফায়াজ ভাবুক কণ্ঠে বলল, নাজরাত, এতক্ষণ দেখলাম কপালে দিলি একটা ক্রিম, চোখের উপর একটা, নিচে একটা, নাকে একটু কালো কালো একটা, গালে লাল, আবার একটু সাদা সাদা। এত ময়দা মাখলি কিন্তু বোঝা যাচ্ছে না কেন, গেল কই সেসব? নাজরাত ভাব নিয়ে জবাব দিল, এসব আটা ময়দা না, আর বোঝা না যাওয়ার জন্যই তো দিয়েছি এত সব। ইটস কল্ড নো মেকআপ মেকআপ লুক। নুহাস ফুঁসে উঠল, বলল, ও নো মেকআপ মেকআপ লুক। ওই তুই নো মেকআপ করবি না, মেকআপের সাগরে সাদিফরে লইয়া ভাসা যাবি। এটা আমাদের জেনে কি লাভ কত?
তোরা দেখতে আসবে হইলো 4:30 কি 5টায়, আর তুই সেই 2টা হইতে এমনে মোবাইল ধইরা বইসা রাখছস। বা এই 3 মাইয়ারে কল দিতেও তো হইতো আমাদের, দিলি কেন রে? নুহাসের কথা শুনে সাফরিন বলে ওঠে, ওই তুই ভাইয়াকে নাম ধরে ডাকলি কেন? তোর বয়সে বড় হয়, সম্মান দে। আয়ান বলল, তা বরের সম্মানিত ছোট বোন, গতকাল যে ছেলেপক্ষ থেকে সেজে এত রং বরং করলি, আজ কেন মেয়ে দেখে ফেলছিস আগে ভাগে? এই তুই রং ঢং বললি কেন? আমাকে রং ঢং করতে কখন দেখছিস? হ্যাঁ, তোয়া হাই তুলে বলল, তোরা কন্টিনিউ কর ভাই, আমি যাই। শায়রি মনে হয় এতক্ষণে ঘুমের দেশে তলিয়েও গিয়েছে। দেখ না, মুখের এক পাশ ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না ওর। আয়ান বলল, এই দিন রাত আইনি নাজরাতের আদা ময়দার টিউশনিয়াল দেখতে দেখতে এবার আমরাই ঘুম পাচ্ছে। নাজরাত রাগ দেখিয়ে বলল, যা যা, থাকতে হবে না তোদের, আমি নিজেই যথেষ্ট আমার জন্য। নুহাস আবারও ফুঁসে উঠে বলে, দেখছোস, তোরা দেখছোস, এই লেডি মির্জাফর 2 ঘন্টা ধইরা প্যান প্যান কইরা কানের মাসুম পোকাগুলোরে ইন্নালিল্লাহ বানাই দিল। চুপচাপ সহ্য করছি, আর এখন এই আচরণ করতেছে এই নববধূ। দেখিস তুই সাদিফের ভালোবাসায় ডুবে মরবি হারামি। মরলে আমি মরবো, তুই নিজের জান বাঁচিয়ে ভাগ এখান থেকে শয়তান। হো, এখন তো মনে হবে আমাদের শয়তান। ভালা মানুষ তো খালি তোর সাদিফ। তুই? নাজরাত কিছু বলার আগেই সাফরিন চেঁচিয়ে ওঠে, উফ, থাম তোরা। আর এই যে নববধূ, আমার ফুপি কিন্তু একটু গম্ভীর আছে বটে, ভদ্র হয়ে যাবি। নাজরাত আটকে উঠল শুনে বলল, বলিস কি, এমনিতেই নার্ভাস ছিলাম, আবার তুই? তোহা অবাক কণ্ঠে বলে, ঘন্টা ধরে বসে বসে সাজুগুজু করছিলি, আর এখন বলছিস নার্ভাস ছিলি? বাহ, এমন নার্ভাস আমরাও হতে চাই। নাজরাত মেকি হেসে জবাব দিল, কি করব বল, তোদের ভিসা আজ তো একটা হট আইটেম। এমন চালতি ফিরতি আইটেম বোমকে হাতছাড়া করা যায় বলতো? দেশের একজন সচেতন নাগরিক হিসাবে এই বোমকে নিজ কারাগারে বন্দি করার মেশিনে নেমেছি, একটু প্রিপারেশন না নিলে কি হয়? নুহাস নাক মুখ কুচকে ফেললো নাজরাতের কথা শুনে, বমি করার ভান করে বলে, ওয়াক আল্লাহ, আমার বমি আসে কেরে, আম্মা পলিথিন নিয়ে আসো তো। নুহাসের অভিনয় দেখে হেসে উঠল সবাই। নাজরাত যেন পারলে এক্ষুনি মোবাইলের ভেতর ঢুকে গলা টিপে ধরে নুহাসের। সকলের চেঁচামেচি শুনে এবার শায়রি বিরক্তি কণ্ঠে বলে ওঠে, আস্তে হাসতে পারিস না তোরা? শেওড়া গাছা পেতনি আর পেতনির জামাইয়ের মতো হাসি সব কয়টার। আর একটু হলেই তো ঘুমের মাঝে আমার মাসুম হার্টটা অক্কা পেয়ে যেত। নুহাস হতাশ কণ্ঠে বলে, বোন রে, তুই কেমনে পারোস এত ঘুমাইতে? কত আমারে ঘুমাস ভালা কথা, কিন্তু মোটা হোস না কেন? রাত জেগে ফোন আলাপ করার মতো কেউ নেই বলে আজ আমি ঘুম কাতুরে। আচ্ছা আমার কথা বাদ, নববধূ হাঁটা চলার প্র্যাকটিস করা হয়েছে তো? চুল বেঁধে ফেললি কেন? যদি দেখতে চায়। ও আচ্ছা, শাকচুনি মার্কা হাসি দিবি না কেমন? সুন্দর করে মুচকি হাসি দিবি। ফায়েজ বলে, আর হ্যাঁ, হাঁটতে বললে গুটি সুটি পায়ে হাঁটবি, স্টাইল মনে আছে তো? ওই যে 1 2 ছা ছা ছা। নাজরাতের সাথে সাথে সকলেই খিলখিলিয়ে হেসে উঠে। এবার আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল নাজরাত। শাড়ি ঠিক করে উঠে দাঁড়ালো, নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে সন্তুষ্টির হাসি দিল। মাথায় আঁচল দিয়ে একবার চেক করে দেখলো কেমন লাগছে। আয়নায় নিজের দিকে তাকাতেই চোখের দৃষ্টি পটে ভেসে উঠল সাদিফের হাসি মুখ। লজ্জায় দুহাতে মুখ ঢাকলো সে। তখনই এই অবস্থা, না জানি লোকটা সামনে আসলে কি হবে তার। দরজায় পরপর করাঘাত করতে দ্রুত গিয়ে দরজা খুলে দিল নাজরাত। দরজার বাইরে দাঁড়িয়েছিল নাজরাতের মা, সাথে ছোট চাচি। নাজরাতকে দেখে কথা থেমে গেল তার মায়ের। ছোট চাচি মুগ্ধ কণ্ঠে বলল, ভাবি, কি সুন্দর লাগছে আমাদের মেয়েকে, মাশাআল্লাহ। নাজরাত লজ্জা পায়, তার মায়ের চোখ পানিতে ভরে আসে। দেখতে দেখতে মেয়েটা আজ কত বড় হয়ে গেছে। আজ মেয়ের বিয়ের আয়োজন চলছে, সব কেমন চোখের পলকেই ঘটে গেছে। কিছু বলবেন না তিনি। দুহাতে নাজরাতের মুখ তুলে কপালে চুমুখে দ্রুত প্রস্থান করেন। নাজরাতেরও বুক ভারী হয়ে আসে। তার মনের অবস্থা বুঝতে পেরে কথা ঘুরায় ছোট চাচি। এভাবে সংসারে দাঁড়িয়ে থাকলে হবে? আপনার রাজকুমার তো চলে এসেছে। চলে এসেছে? জি হ্যাঁ, তুমি রুমেই থাকো,
একটু পর যখন টাকা হবে তখন নিয়ে যাব, কেমন? মাথা নাড়ল নাজরাত। বুক ঢিপ ঢিপ করছে তার, অস্থির অস্থির লাগছে। রুমের এই মাথা থেকে ও মাথা অবধি কিছুক্ষণ পায়চারি করলো সে। অস্থিরতা কমার বদলে ধাপে ধাপে আরো বাড়তে লাগলো। শরীর ঘামছে, না হাঁটলে চলবে না। ফ্যানের নিচে গিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। অল্প কিছুক্ষণ পরেই তার মা এবং ছোট চাচি আসলো রুমে। তাদের দেখে আবারও ঘাবড়ে গেল নাজরাত। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে ছোট চাচির সাথে পা বাড়ালো ড্রয়িং রুমের উদ্দেশ্যে। মাথা নিচু করে সবার উদ্দেশ্যে নিচু কণ্ঠে সালাম জানালো। সাদিফের ভাবি হাত টেনে নিজের এবং সাদিফের মায়ের মধ্যখানে বসালো তাকে। নম্র কণ্ঠে বেশ দু একটা কথাও জানতে চাইল। মাথা নিচু রেখে নিম্ন কণ্ঠে জবাব দিল নাজরাত। তাকে পাশে রেখে দু পরিবার আরো কিছু কথা বললেন নিজেদের মাঝে। সাদিফের ভাবি নামক ব্যক্তিটির কথাটা শুনে হাত পা ঠান্ডা হয়ে আসলো নাজরাতের। কি আশ্চর্য, মাত্র গতকাল একা গিয়ে কথা বলে এসেছে লোকটার সাথে সে, অথচ আজ এমন অনুভূতি হচ্ছে কেন? সাদিফের মা নাজরাতের পরিবারের কাছে অনুমতি চাইলেন দুজনকে আলাদা কথা বলতে দেওয়ার জন্য। অনুমতি পেতেই ছোট চাচি নাজরাত ও সাদিফকে নিয়ে উঠে আসে। এত সময়ের মাঝে একটা বারের জন্য সাদিফের দিকে চোখ তুলে তাকালো না নাজরাত। ছোট চাচি বলল সাদিফকে নিয়ে ছাদে যেতে। শাড়ি সামলে খুব সাবধানে সিঁড়ি বেয়ে উঠল নাজরাত, সাথে সাদিফও। মুক্ত পরিবেশে এসে লম্বা দম নিল সাদিফ, তার চেয়ে 5 হাত দূরত্বে অবস্থানরত। নাইটির দিকে তাকিয়ে আবারও মুগ্ধ হলো সে। মিষ্টি কালারের শাড়ি পরিহিতা, মাথায় আলতো ঘোমটা টেনে নিচু হয়ে থাকা মেয়েটাকে ভীষণ স্নিগ্ধ লাগছে দেখতে। রেলিং এর সাথে ঠেস দিয়ে নাজরাতের পাশাপাশি দাঁড়ালো সাদিফ, বলল, কেমন আছেন? ভালো আছি, আপনি? ভালো। আপনি কি নার্ভাস ফিল করছেন? না তো, ঠিক আছে আমি। এত ঘামছেন কেন তবে? উত্তর দিল না নাজরাত, আগের মতোই মাথা নুয়ে দাঁড়িয়ে রইল। আপনার কথাটা আমি জানিয়েছি মাকে। এত সময় বাদে চোখ তুলল নাজরাত। প্রশ্নের জবাব শোনার আশায় তাকালেও এক নজরে যেন থমকে গেল তার গোটা পৃথিবী। খানিক দূরত্বে দাঁড়িয়ে থাকা লম্বা মানবটার সর্বাঙ্গে আটকে রইল তার মুগ্ধ 2 চোখের দৃষ্টি। হোয়াইট শার্টের উপর ডার্ক ব্লু কোট, সাথে ম্যাচিং প্যান্ট। হাতে চকচক করছে ধূসর বর্ণের চেইনের ঘড়ি, ব্ল্যাক পলিশ শু, জেল দ্বারা সেট করে রাখা চুল। সব মিলিয়ে ভীষণ সুন্দর লাগছে সাদিফকে। নাজরাত স্থান কাল ভুলে হাঁ করে তাকিয়ে রইল। সাদিফ প্রথমে ব্যাপারটা লক্ষ্য না করলেও পরবর্তীতে লক্ষ্য করতেই খানিক বিব্রত বোধ করলো। একটু হাসিও পেল নাজরাতের এমন চাহনিতে। নাজরাত, আমি আপনাকে কিছু বলেছিলাম, আপনি কি শুনছেন? সরি, আমি আসলে খেয়াল করিনি। আপনি বলুন, আমি শুনছি। মাকে আমি আপনার পরীক্ষার কথাটা বলেছি। ওনাদের কোনো সমস্যা নেই বিয়ে পিছিয়ে নিতে। অ্যান্ড পার্সোনালি আমি চাই আপনি আপনার পড়াশোনাটা কন্টিনিউ করুন। এই দিক থেকে কোনো বাধা আসবে না, শিওর থাকতে পারেন। নাজরাত আপন মনে বিড়বিড় করে বলে, আমি নিজেই তো আসল বাধা। মাথা খারাপ নাকি আমার যে বিয়ের পরও এই প্যারা সহজে হজম করবে? কিছু বললেন? না। আপনার কিছু জানার নেই? কোন ব্যাপারে? আপনার হবু বরের ব্যাপারে। সাদিফের নির্লিপ্ত কথাটা শুনে বুকের মাঝে উথাল পাতাল ঝড় বয়ে গেল নাজরাতে। হবু বর, এই সুদর্শন ছেলেটা তার হবু বর। পুনরায় গাল জোড়া লাল হয়ে উঠতে লাগলো নাজরাতে। মাথা নুয়ে রাখলো সে। সেদিকে এক নজর তাকিয়ে নিঃশব্দে হাসলো সাদিফ। নাজরাত লজ্জা পাচ্ছে দেখে কথা বাড়ালো না সে। অনুমতি নিয়ে পা বাড়ালো সিঁড়ির দিকে। পেছন পেছন আসলো নাজরাত। ছাদের দরজা অবধি গিয়ে হঠাৎ ঘুরে তাকালো সাদিফ। তার দেখা দেখি নাজরাতেরও পা থেমে গেল আপনা আপনি। নাজরাতের চোখে চোখ রেখে সাদিফ মোহনীয় কণ্ঠে বলে, শাড়িতে আপনাকে ভীষণ সুন্দর লাগছে। সাদিফের কণ্ঠটা কর্ণগোচর হতে হৃদ চলাচল ক্ষণিকের জন্য বন্ধ হয়ে আসে নাজরাতে। সাদিফ চলে গেল বড় বড় পা ফেলে, কিন্তু থমকে গেল নাজরাতের সর্বাঙ্গ। অদ্ভুত ভালো লাগায় ছেয়ে গেল তার দেহমন। রক্তিম হয়ে উঠল গালজোড়া। দুহাতে মুখ ঢেকে আনমনে হেসে উঠল সে। তার এই ভালো লাগায় অনুভূতিগুলো একটু একটু করে গড়ে উঠছে এই পুরুষটাকে ঘিরে। রাতের আকাশে জল করতে থাকা তারাগুলোর দিকে তাকিয়ে এক প্রশান্তির শ্বাস ফেলল নাজরাত। শীতল বাতাসে শীতল হয়ে উঠল তার মন। তারাগুলোর দিকে তাকিয়ে পুনরায় তাকালো নিজের হাতের দিকে। বা হাতের অনামিকা আঙ্গুলে জল করছে সিম্পল ডিজাইনের ডায়মন্ড রিংটা।
সেটা দেখা মাত্রই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। মনে পড়ে সেই মুহূর্তটার কথা। সাদিফের সাথে কথা বলে ছাদ থেকে নামার পর দুজনকে একই সোফায় বসতে হয়েছিল। ড্রয়িং রুম ভর্তি মানুষগুলোর সামনে একই সোফায় সাদিফের পাশাপাশি বসে থাকতে ভীষণ অস্বস্তি লাগছিল নাজরাতের। যদিও দুজনের মাঝে এক হাত দূরত্ব ছিল, তবুও অদ্ভুত অনুভূতিতে গা কাটা দিচ্ছিল তার। এসব কারসাজি ছিল সাদিফের ভাবি নামক মানুষটার। সাদিফের মা, বাবা, ভাবি তিনজন মিলে অল্প কিছু গোপন আলাপ করে সাদিফের দিকে একটা বক্স এগিয়ে দিল তার মা। সেটা হাতে নিয়ে সাদিফ হাত বাড়ালো নাজরাতের দিকে। নিম্ন কণ্ঠে অনুমতি চেয়ে বলল, মে আই? কোনরূপ বাক্য ছাড়াই হাত এগিয়ে দিয়েছিল নাজরাত। খুব সন্তর্পণে তার অনামিকা আঙ্গুলে সিম্পল ডিজাইনের ডায়মন্ড রিংটা পরিয়ে দিয়েছিল সাদিফ। এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি রাখলো সাদিফের ভাবি। একে একে দুই পরিবারে সবাই মিষ্টিমুখ করল। হাসি আনন্দের মাঝেই কেটে গেল আরো অল্প কিছু মুহূর্ত। সবাই যখন নিজের মাঝে ব্যস্ত, তখনই নাজরাত শুনতে পেল তার কানের কাছে সাদিফের কণ্ঠ। সে ফিসফিসিয়ে বলল, কংগ্রাচুলেশনস। নাজরাত লজ্জা পেল, দুহাতে খামচে ধরল নিজের পরনের শাড়ির অংশ। তার মিনিট খানিক পরেই বিদায় নিয়েছিল সাদিফ এবং তার পরিবার। মুহূর্তগুলো ভাবতে ভাবতেই রাত পার করে দিল নাজরাত। কাল বন্ধুদের 101 প্রশ্নের মুখোমুখি হতে হবে তাকে। ফোন সুইচ অফ করে রেখেছে সন্ধ্যা থেকে। আপাতত বন্ধুদের বকবকানি শোনার মোড়ে নেই সে। যা হবার কাল হবে। মাঠের এক কোণায় বেড়ে ওঠা কৃষ্ণচূড়া গাছটার নিচে সিমেন্ট দ্বারা বাঁধানো গোল জায়গাটায় গম্ভীর মুখ করে বসে রয়েছে নুহাস, ফায়াস, আয়ান ও তোহা। আর মিনিট পরেই ক্লাস শুরু হবে, অথচ নাজরাতের আসার কোনো নামগন্ধ নেই। শায়রিকে নিয়ে আপাতত মাথা ব্যথা নেই কারো, কারণ ওই ঘুম কাতরে মেয়েটা বরাবরই লেট করে। নাজরাতের সাথে কাল যোগাযোগ করতে না পেরে ভেতরে ভেতরে ফ্রাস্ট্রেশন হচ্ছিল সকলের। সারাটা রাত ঘুম হয়নি তাদের, ছেলেপক্ষ কি বলেছে তা না জেনে। সাফরিনের কাছ থেকেও বিশেষ কিছু জানা সম্ভব হয়নি, কারণ সে নিজেই কাল হতে নেটওয়ার্কের বাইরে। গেট দিয়ে ঢুকা মাত্রই বন্ধুদের দেখতে পেল নাজরাত। সে জানে এখন সেদিকে পা বাড়ানো মানে নিজের পায়ে নিজে কোড়াল মারা। তাই চুপি চুপি ক্লাসের দিকে এগোতে থাকলো সে, কিন্তু বেশি দূর এগোতে পারল না সে। ধরা পড়ে গেল নুহাসের জাসুসি নজরে। নাজরাতকে দেখা মাত্রই কাঁধে ব্যাগ উঠিয়ে সৈন্যদের উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল নুহাস, আক্রমণ! নুহাসের বলতে দেরি, কিন্তু সৈন্যদের আক্রমণ করতে দেরি হলো না। ব্যাগ কাঁধে নিয়ে সবাই তেড়ে আসলো নাজরাতের দিকে। অমনি উল্টো পথে দৌড় লাগালো নাজরাত। মনে মনে যত দোয়া আছে সব পড়ে ফেললো এক নিঃশ্বাসে। আজ যে তার রক্ষা নেই সেটা জানা হয়ে গেছে তার। গেট দিয়ে সবে বের হতেই নিচ্ছিল, তখনই মরার উপর খাড়া হয়ে সামনে পড়ল শায়েরি। আর যাওয়ার পথ না পেয়ে হার মেনে নিল নাজরাত। নুহাসরাও এসে হাঁপাতে লাগলো। জীবনে এই প্রথম একখান ভালো কাম করছিস তুই দোস্ত। এই মুহূর্তে যদি তুই না আসতি, তবে অলিম্পিক রেসে নতুন রেকর্ড গড়ে তুলতাম আমি। বাঁচাই দিলি অলিম্পিয়ানদের মান সম্মান। শায়েরি নুহাসের কথায় পাত্তা না দিয়ে বলল, তোর রেশ তোর কাছেই রাখ, আপাতত এই হবে হবে নববধূটার খবর নিতে দে আমায়। নাজরাত ভরকে গেল। সকলেই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে, বলে, এমন করে তাকাচ্ছিস কেন আজও? শায়েরি দাঁতে দাঁত চেপে বলল, কেন তুমি জানো না তুমি কি করেছো? আর আমি সন্ধ্যার পর থেকে সবাই অনলাইনে ওয়েট করছিলাম তোর জন্য, কিন্তু তুই তো মনে হয় বাতাসের সাথে চলে গিয়েছিলি সাদিফ ভাইয়ের পিছু পিছু। কতবার ফোন দিয়েছি জানিস তুই? ফুপিকে যখন রাতে ফোন দিলাম বললো নবাবজাতির রুম থেকে বেরই হচ্ছে না। আর ফুপিকে কি বলেছিলি, কল ব্যাক করবি আমায়? ওই কই তোর কল ব্যাক? হ্যাঁ বান্দরনি, তোর কল ব্যাক করার আশায় আশায় আমি কত রাত করে ঘুমিয়েছি জানিস তুই? নিজে ফিটফাট হয়ে সকাল সকাল নাচতে নাচতে কলেজে এসে হাজির হয়েছে, অথচ আমার ঘুম হারাম করে ছেড়েছে বেয়াদব একটা। ইচ্ছে তো করছে তোকে আমি। আয়ান দ্রুত শায়েরিকে সামলে নিয়ে বলে, ব্যাস ব্যাস, আর এগোতে হবে না বইন। এবার একটু শ্বাস নে, বাচ্চাদের এত হাইফাই হতে হয় না। শায়েরি চোখ পাকিয়ে বলে, কি বলি তুই? তোহা বলে ওঠে, কাজটা কিন্তু একদম ভালো করিসনি নাজরাত। আমরা কত টেনশনে ছিলাম জানিস? ভাবলাম তুই পরিবারের বনিবনা হতে কোনো ব্যাঘাত আসলো কিনা, পছন্দ অপছন্দ কত কিছুই মাথায় ঘুরছিল। আর তুই? সরি দোস্ত, আমি জানতাম তোর এসব জানতে চাইবি, আর মোবাইলে এত কথা বলার মোড়ে ছিলাম না, তাই অফ করে রেখেছিলাম মোবাইল। নুহাস ফুঁসে ওঠে, দেশ দুনিয়া উদ্ধার করে ফেলেছেন একেবারে।
হীরার নোবেল ছুঁড়ে ফেলতে মন চাইতেছে আমার। নাজরাত ভাব নিয়ে জবাব দিল। চাইলে একটা হীরার মধ্যে নোবেল ছুঁড়ে ফেলতেই পারিস, তবে না ফেললেও প্রবল নেই। অলরেডি হীরার মালিক হয়ে গিয়েছে আমি। টানটা না। রিং পরিহিত হাতখানা সকলের দৃষ্টিগোচর হতে আনন্দে চেঁচিয়ে উঠল সবাই। তোহা ও শায়েরি লাফিয়ে উঠে জড়িয়ে ধরল নাজরাতকে, সাথে যোগ দিল ছেলেরাও। সকলে একত্র হয়ে গ্রুপ হাগ করল। নুহাস ছটফট করে বলে ওঠে, এবার বল, ট্রিট দিতেছস না কবে? নাজরাতের কথায় পাত্তা না দিয়ে নুহাস বলে ওঠে, আরে এখন না, এখন না। আমরা জানি খুশিতে তুই রেস্টুরেন্টে আমাদের নামে লিখে দিতে রাজি, কিন্তু ওই দলিল দিয়া আমার কাজ নাই। আপাতত ভরপেট খাওয়াইলেই হবে। যা, লাঞ্চ টাইমে রেডি রাখিস তোর ক্যাশ, ক্রেডিট, বিকাশ। আমি আবার প্রচুর দরদি, তাই বেশি কিছু চাইলাম না, এতটুকু দিলেই হবে। নাজরাত দাঁতে দাঁত চেপে বলে, তোরে লাঞ্চ না, লাঞ্চ থেকে লাথি মেরে পালিতে ফেলে দিতে ইচ্ছে করছে আমার। জীবনের প্রথম কোন ছেলের সাথে দেখা করতে গিয়েছিলাম, আর তুই কি করলি? হারামজাদা, সুনামের নামে সুনামের মতো ঝড় তুলে দিলি ওনার সামনে আমার। দাঁড়া তুই, তোরে আমি। নাজরাত তেড়ে আসছিল নুহাসের দিকে, এমন সময় বেল বেজে ওঠে। সময় নষ্ট না করে ক্লাসের দিকে এগুলো সবাই। যেতে যেতে দুহাত তুলে মোনাজাত করলো নুহাস। আল্লাহ, এই যাত্রায় তো বেঁচে গেলাম, আগামী যাত্রাতেও রক্ষা কইরো। আমি আমার জন্য কইতাছি না, আমার কিছু হইয়া গেলে আমার বউটারে কে বিয়া করবে বলো তো? যদি বিয়ে না হয় তবে এই পৃথিবীতে একদল ফুটবল টিম লগ ইন হতে পিছিয়ে পড়বে। তুমি কি দুনিয়াতে এই অবিচার মেনে নিবে বলো? তাই বলছি, যা বলছি আমার বউ বাচ্চার জন্য বলছি। এই দিনরাত থুকু নাজরাতের কুনজর, বদনজর, শকুনি নজর, শাকচন্নি নজর হতে আমাকে বাঁচাই দিও আল্লাহ, আমিন। যথারীতি 3টা ক্লাস শেষ করে রিহার্সালের জন্য বেরিয়ে পড়লো তোহা ও শায়েরি। ক্লাসে বোরিং ফিল করায় বাকিরাও রুমের বাইরে এক জায়গায় বসলো আড্ডা জমাতে। ক্লাসে ঢুকে ডানে বামে তাকালো না শায়েরি, চুপচাপ গিয়ে দাঁড়ালো মিহাদের সামনে। আরে বাহ, পার্টনার তো দেখি খুব পাংচুয়াল। আই লাইক ইট। দাঁড়িয়ে কেন, বসো বসো। ধন্যবাদ ভাইয়া, গান সিলেক্ট করা আছে শুনলাম। চলুন শুরু করি। মিহাদের গমন পথের দিকে চোখ দিতে না চাইতেও সাফওয়ানের উপর চোখ আবদ্ধ হলো শায়েরির। ডিপ গ্রিন শার্টে বেশ সুন্দর লাগছে তাকে। হাতা ফোল্ড করা রাখায় লোমযুক্ত হাত জোড়া বেশ আকর্ষণ লাগাচ্ছে। বরাবরের মতোই গম্ভীর মুখে গিটার কোলে নিয়ে তার উপর পেপার রেখে কিছু একটা আঁকিবুকি করছে সে। সাফওয়ান ইজ সো অ্যাট্রাকটিভ না? চমকে উঠল শায়েরি। নীতিকে হাসতে দেখে থতমত খেয়ে গেল সে। কেমন আছো আপু? আরে আমাকে ছাড়ো, ওইদিকে এত কি দেখছিলে? দেখছিলাম তোমার খচ্চর বন্ধুকে। প্রথম দিনেই আমার সব ইমপ্রেশন ধূলিসাৎ করে দিয়েছে। দেখছিলাম আজ কি করার পরিকল্পনা করছে সে। যা হয়েছে ভুলে যাও। সাফওয়ান কিন্তু অতটাও খারাপ না যতটা তুমি ভাবো। ঠিক বলেছো, তোমার বন্ধু আমার ভাবনার চেয়েও অধিক খারাপ। নীতির কথা শেষ হওয়ার আগে মিহাদ চলে আসে। নীতিকে দেখে বলল, এই নীতি প্রীতি, আমার পার্টনারের সাথে তোদের কি কাজ রে? যা তোর প্রেমিকের কাছে, দেখ কেমন পাঙ্গাস মাছের মতো করে তাকিয়ে আছে তোর দিকে। যা যা, বেচারাকে একটু অক্সিজেন দিয়ে আয়। তুই পাশে না থাকলে সে অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে যাবে। মিহাদ ও শায়েরি একসঙ্গে হেসে উঠল। নীতির আগে চোখে তাকালো মিহাদের দিকে, কিন্তু লাভ বিশেষ হলো না। মিহাদ ইশারায় দেখালো দূর থেকে রায়ান তাকিয়ে আছে তাদের দিকে। নীতি তেড়ে গেল রায়ানের দিকে, মাথায় চাপড় মারলো বেশ জোরে। মুখ চুপসে গেল রায়ানের। তাদের কাণ্ড দেখে আবার উচ্চস্বরে এসে উঠল মিহাদ ও শায়েরি। মিহাদ? সাফওয়ানের হঠাৎ দমক শুনে ভয়ে চমকে উঠল শায়েরি। মনে মনে বলল, ঘুমন্ত বাঘ জেগে উঠেছে, এবার আর থামবে না গর্জন। সাফওয়ানের এক ডাকে নীরবতা ছেয়ে গেল চারিদিকে। মিহাদ গিটারে সুর তুলে শায়েরির সাথে একই সুরে গান গেয়ে উঠল। পিন পিন নীরবতার মাঝে খুব মধুর শোনালো দুজনের কণ্ঠ। রুমের বাইরে ভেতরে সকলের দৃষ্টিগোচর হলো তারা দুজন। সম্পূর্ণ গান চোখ বুজে গাইল শায়েরি। গান শেষে চোখ মেলতেই নজর পড়ল রুমের বাইরে অবস্থানরত বন্ধুদের উপর। শায়েরির চোখে চোখ পড়তে মিষ্টি হাসি উপহার দিল সবাই। ফায়েজ হাতের ইশারায় বুঝালো ভীষণ ভালো হয়েছে। হাসলো শায়েরি, কিন্তু রুমের কর্নারের চেয়ারে বসে থাকা সাফওয়ানের দিকে চোখ পড়তেই হাসি মিলিয়ে গেল তার।
যেখানে রুমের প্রতিটি মানুষ নিজের রিহার্সাল ফেলে মিহাদ আর শায়রির গান শুনতে বেশি আগ্রহী, সেখানে এই মানুষটা এখনো গম্ভীর মুখে নিজ মনে লেখালেখি করছে। তার অ্যাটেনশন না পেয়ে কোনো যায় আসলো না শায়রির। তবে মনে মনে আফসোস হলো, না জানি এই ছেলেটার ভবিষ্যৎ কোন অভাগীর সাথে লেখা। এই লোকটার মাঝে আবেগ অনুভূতি নামক কোনো ফোল্ডারই নেই। এই ছেলের বইয়ের ভবিষ্যৎ যে অন্ধকার ঘেরা, তা যেন এখন থেকে আভাস পাচ্ছে শায়রি। ফোনটা বেজে উঠতেই জানলার কাছে দাঁড়িয়ে কথা বলতে লাগলো সাফওয়ান। সবাই নিজেদের কাজে মন দিল। বেব, আই মিসড ইউ সো মাচ। আচমকা ঝড়ের গড়িতে দিয়ে এসে সাফওয়ানের বাহুতে ঢলে পড়ল ইস্প্রিতা। সাফওয়ানের সাথে সাথে উপস্থিত সকলে চমকে উঠল ইপসিতার এমন কাণ্ডে। ব্যাপারখানা বোধগম্য হতে এক ঝটকায় নিজের কাছ থেকে ইপসিতাকে ছাড়িয়ে নিল সাফওয়ান। শক্ত কণ্ঠে শাসি উঠল তাকে। হোয়াট ইজ দিস বিহেভিয়ার ইপসিতা? হাজার বার বলেছে আমার সাথে এই ধরনের আচরণ করবে না। আই ডোন্ট লাইক দিস। ডোন্ট ইউ গেট ইট? লাইট ব্লু টপস সাথে টাইট জিন্স পরা ধবধবে ফর্সা মেয়েটার উপর সাফওয়ানের কথার কোনো প্রভাব পড়ল কিনা জানা নেই। সে তার পিঠে ছড়িয়ে থাকা চুলের কিছু অংশ আঙ্গুলে পেঁচি নাকামো করে বলে, সো সরি বেবি, আসলে টু স্কুজ পরে তোমাকে দেখিনি, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আই নো না হাউ মাচ। Just shut up. Don't cross your limit, Ipshita. I'm not your baby anymore. সাফওয়ানের ধমক শুনে মুখ চুপসে গেল ইপসিতা। আরো কিছু বলতে নিচ্ছিল, কিন্তু তার আগেই বিরক্ত মুখ নিয়ে রুম ত্যাগ করলো সাফওয়ান। ইপসিতার গোমরা মুখখানা দেখে মুখ টিপে হাসতে লাগলো সবাই, কিন্তু প্রকাশ্য কিছুই বলল না কেউ। শায়রির পাশে থাকা মিহাদ, নীতি, রায়ান ও জিমন নিজেদের মাঝে হাসাহাসি করতে লাগলো ইপসিতার ন্যাকামো কাণ্ডগুলো নিয়ে। মিহাদ বলল, ওহ বেবি, আই মিসড ইউ সো মাচ। জিমন তাল মিলিয়ে বলে ওঠে, তুমি আমার ফোন কেন রিসিভ করনি বলো তো? তুমি জানো না তোমার সাথে কথা না বললে আমার ঘুম হয় না? নীতি সাফওয়ানের মতো করে জবাব দিল, শাট আপ ইস্পিতা, তোমার মাঝে কি কোনো সেলফ রেসপেক্ট নেই? কতবার বলেছি আমার সাথে এই ধরনের আচরণ করবে না। আমি মোটেও তোমাকে নিয়ে এমন কিছু কখনো ভাবিনি। রায়ান ইপসিতাকে কপি করে বলে, বাট আই লাভ ইউ না, তুমি কেন মানতে চাইছো না বলো তো? কি নেই আমার মাঝে? রায়ানের কথা শুনে নীতি হঠাৎ রাগী কণ্ঠে বলে ওঠে, ওই তুই এই শাকচুন্নিটারে হুবহু নকল করলি কেমনে? এত গভীর মনোযোগ কে দিতে বলেছে তোকে? নীতির হঠাৎ পরিবর্তনে ভাবাচাকা খেয়ে গেল রায়ান সহ বাকিরা। এই জন্যই বলে মেয়ে মানুষদের বেশি নাড়তে নেই, একবার তাদের মাথার উপর উল্টে গেলেই হলো। জীবন বলল, বাদ দে তোর প্রেমিকা গেলে। এই ড্রামা কুইংটা কবে সাফওয়ানের কাছ থেকে সরবে সেটা বল। তোর মনে হয় এত তাড়াতাড়ি সরবে? জানিস না আঙ্কেল সাফওয়ানের বাবা আর ইস্পিতার বাবার কত গভীর বন্ধুত্ব? বড়লোকস বাপের ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সেস। সেই থেকেই তো লাই পেয়ে পেয়ে মাথায় উঠে নাচছে এই পেতনি। মিহাদ নীতির কাঁধে হাত রেখে বলে, যাই বলিস না কেন, ক্যাম্পাসের মোস্ট বিউটিফুল মেয়েদের মধ্যে এই শো কোল্ড পেতনিটাই টপ লেভেল আছে। শি ইজ সো স্টার্নিং ইয়ার। জীবন বাঁকা নজরে তাকালো মিহাদের দিকে, বলল, মনে রং লেগেছে মনে হচ্ছে। মিহাদ চোখ টিপ দিয়ে বলে, হাত তেরে ইপসিতাকে ইশারা করে তার দিকে এগিয়ে গেল মিহাদ। সেদিকে তাকিয়ে হতাশ শ্বাস ফেললো বাকিরা। আবারও নিজ নিজ কাজে ফিরে গেল সকলে। গিটার কোলে নিয়ে টুংটাং শব্দ তুলে মিহাদের অপেক্ষায় বসে রইল শায়রি। ফাঁকে ফাঁকে অবজার্ভ করতে লাগলো ইপসিতাকে। মিহাদের কথাটা ভুল নেই একেবারে। প্রায় 5 ফুট 5 ইঞ্চির মতো লম্বা মেদহীন শরীরে আধুনিকতার ছোঁয়া ইপসিতার। চুলগুলো ছোট ছোট করে কেটে কাঁধের খানিক নিচ অব্দি ছড়িয়ে রাখা, ফর্সা মুখশ্রীতে টানা টানা দুটো চোখ। এমন একটা মেয়েকে মানাবে সাফওয়ানের মতো সুদর্শন ছেলের সাথে, কিন্তু ওই সাফওয়ান নামক মানুষটা কেমন রসকসবিহীন। সামনে থেকে এত সুন্দর একটা মেয়ে তাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে কত আগে থেকে, অথচ এই ছেলে যেন এসব গায়েই মাখছে না। উফ, এই মানুষটাকে বোঝার কারোরই সাধ্য নেই। অযথা কেন তাকে নিয়ে ভেবে নিজের মন মেজাজ খারাপ করছি। নিজে নিজেকে শাসিয়ে সাফওয়ানের চিন্তা ঝেড়ে ফেলে গান মেলাতে মনোযোগী হলো শায়রি।
দূর থেকে তাকে দেখে নিত্যদিনের মতো নিজের মনকে প্রশান্তি দিতে লাগলো কেউ একজন, যা শায়রি কখনো জানতেই পারেন, হয়তো জানতে পারবেও না। কিংবা যেদিন শায়রিকে জানাবে সেদিন সে মানুষটা অনেক দেরি করে ফেলবে নিজের অনুভূতি প্রকাশে। কলেজ শেষে যে যার পথে রওনা দিল। নাজরাত ও তোহা কিছু পথ একসাথে আসার পর তোহা বিদায় জানিয়ে চলে গেল অন্য পথে। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে গেল নাজরাত। পরপর কয়েকবার চোখের পলক ঝাপটে সামনে তাকালো। না, ভুল দেখছে না সে। রাস্তার পাশে গাছের ছায়াতলে সাদা রঙের গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাদিফ। এক হাত পকেটে গুজে অন্যটা দিয়ে ফোনে কল করছে সে। নাজরাতের দিকে চোখ পড়তে এই মিষ্টি হাসি উপহার দিল সে, যেটা দেখে ফাঁকা ঢোক গিলল নাজরাত। এমনিতেই প্রথম দেখাতে এই ছেলেটার উপর লাড্ডু হয়ে আছে সে, তার উপর এই হাসি। ফোন পকেটে ঢুকিয়ে এগিয়ে আসলো সাদিফ।